আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের সাধারণ গণিত ক্লাসে। এবং আজকে আমরা হচ্ছে অধ্যায় 1 বাস্তব সংখ্যা এই টপিকটা দিয়ে শুরু করব। এই অধ্যায়টা দিয়ে শুরু করব বইয়ের প্রথম অধ্যায়। আজকে আমাদের প্রথম ক্লাস, সবকিছু প্রথম আর কি। এবং আমিও তোমাদের নতুন টিচার বলতে পারো, তোমার সাথে আমার প্রথম ক্লাস, তোমাদের সাথে আমার প্রথম দেখা। তো অনেক কথা বলবো, অনেক আলোচনা করব। ছোট চ্যাপ্টার, ইজি পড়াশোনা। আহ, আজকে ক্লাসটা প্রথম ক্লাস যেহেতু খুব বেশি প্রেশার দিব না। গল্পের মাধ্যমে যতটুকু পড়ানো যায় ততটুকু হচ্ছে আমরা আজকে পড়বো। আর নাইনের প্রথম দিকে তোমরা এখনো ক্লাস করতেছো, বেশ ভালো ব্যাপারটা। একটু আগে তোমাদের হায়ার ম্যাথ ক্লাস ছিল, হায়ার ম্যাথ ক্লাস করে এসে এখন জেনারেল ম্যাথ ক্লাস করতেছো। ভেরি গুড, ইনশাল্লাহ তোমরা সবাইকে জয়েন হও। কিছুর মধ্যে আমরা ক্লাসটা শুরু করবো। তোমরা অনেকেই হয়তো বা নতুন, আমাকে একদমই ছিল না, কখনোই দেখো নাই। আমাদের 10 মিনিটের সাথেও তোমরা নতুন। তোমরা কিন্তু জানো যে আমরা তো মোটামুটি 8:30 ক্লাস হলো, আমরা 5-6 মিনিট আগে বা 4-5 মিনিট আগে ক্লাসটা শুরু করে দিই। তো আমাদের কাছে এখনো সময় আছে। 8:30টার কিছুক্ষণ পরে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো, যেহেতু আজকে প্রথম ক্লাস। একটু গল্প করব, একটু আড্ডা দিব বেশি। আহ তারপর পড়বো, ইম্পর্টেন্ট জিনিস পড়বো। এমসিকিউতে প্রচুর আসে যেগুলো, সেগুলো হচ্ছে আমরা আজকে পড়ার পরে শেষ করবো ইনশাল্লাহ। তো তোমরা জয়েন হতে থাকো। কমেন্ট কিন্তু অফ, কমেন্ট সবসময় অফ থাকবে না। তোমরা যারা নতুন আমাদের সাথে জয়েন হচ্ছ, তোমরা যারা আমাদের সাথে আগের স্টুডেন্ট, তোমরা আমাদের আমাদের 10 মিনিট স্কুলে যারা আগের স্টুডেন্ট, তোমরা কিন্তু জানো আমাদের একটা কমেন্টের অপশন আছে বা ছিল। যে কমেন্টের স্টুডেন্টটা কিন্তু হচ্ছে আমরা অফ করে রেখেছি আপাতত। তার বেশ কয়েকটা কারণ আছে। অনেক দুষ্ট দুষ্ট বাবুরা হচ্ছে স্প্যামিং করে, তো পড়ার বাইরেও অন্য কথা বলে। তার জন্য হচ্ছে আমরা কমেন্টগুলো আপাতত অফ করে রেখেছি। কারণ আমাদের গত বছরে যে স্টুডেন্টরা রয়েছিল, যে সম্মানিত অভিভাবক যারা ছিলেন, তারা আমাদেরকে বলেছেন যে অনেক সময় অতিরিক্ত কমেন্টের জন্য অনেক সময় আমাদের মনোযোগের বিঘ্ন ঘটে আর কি। তো এটাই আমরা একটা সমাধান বের করছে। সেটা হচ্ছে আমরা এমন একটা অপশন তোমাদের হাতে দিব, যে তোমাদের যখন মনে হবে এটা পড়া বুঝতে অসুবিধা হচ্ছে, তখন তুমি একটা কমেন্ট অন করে কমেন্ট করবা। তাছাড়া তুমি তোমার কমেন্টটাকে সুন্দর করে অফ করে রাখতে পারবে আর কি। তো এই একটা ফিচার আমাদের নতুন করে অ্যাড হবে। তার জন্য আমাদের হয়তো বা 1 সপ্তাহ অথবা 8 দিন 9 দিন সময় লাগতে পারে আর কি। 1 সপ্তাহ বেশি সময় লাগার কথা না। তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে তোমরা আবার সবাই কমেন্ট করতে পারবা। তো তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আর কি, যে কোনো প্রবলেম হলে কমেন্ট করতে পারো। তাছাড়া আমাদের কিন্তু ডাউট সলভার রয়েছে। তো তোমাদের ডাউট গুলো সলভ করে দিবে যে ভাইয়ারা তোমাদের আছে আর কি। তো এই তো আমরা ক্লাসটা শুরু করে ফেলবো আর কিছুক্ষণের মধ্যেই। তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হতে থাকো। আমি আমার পরিচয়টাও দিব, তোমাদের সাথে গল্প করবো। তোমাদের সাথে মানে গল্প তো এক পাক্ষিক গল্প হবে, দ্বিপাক্ষিক না। তোমরা খালি আমার গল্প শুনতে পারবো, আমি তোমাদের গল্প শুনতে পারবো না। বাট আমাদের কমিউনিকেশন একটা মাধ্যম, সে হচ্ছে পোল দেওয়াটা। আমরা পোল ফায়ার করবো, বেশ কয়েকটা পোল দিব। তোমরা হয়তোবা অনেকে পোল কি এটা জানো না, বা পোল কিভাবে অ্যান্সার করতে সেটাও জানো না। তো একটু পরে দিয়ে দিব, দিলেই তোমরা আসলে বুঝতে পারবা পোল আসলে কি। তো তোমরা যদি জয়েন হও, জয়েন হওয়ার পরে আমি একটা পোল দিয়ে দিব, তখন তোমরা বুঝতে পারবা। তো আর যারা আমাদের আগের স্টুডেন্ট রয়েছে, তোমরা তো জানো পোল আসলে কি, পোলে কিভাবে অ্যান্সার করতে হয়। কিছুই না, জাস্ট তোমাদের সামনে চলে আসবে পোলটা। তোমরা খালি অ্যান্সার করবা ইয়েস অথবা নো, অথবা 4টা অপশন, যেটা কারেক্ট আর কি। তোমার যেটা মনে হয় এটা খালি ক্লিক করবা, দেখলেই বুঝবা আর কি। তো একটু জয়েন হতে থাকো। তার মধ্যে আমি তোমাদেরকে একটু বলি যে ক্লাস 9 এমন একটা সময়, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সময় আর কি। মনে করো এই বয়সটা বা এই ক্লাসটাকে বলতে পারো যে কোনো কারোর জন্য একটা টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট কেন? কারণ যদি তোমাদের কখনো কোন বেসিকের দুর্বলতা থাকে, বা মনে করো তোমার আগের ক্লাসে তোমার একটু ল্যাকিংস ছিল, মনে করো তুমি একটু মনে হচ্ছে ভালো করে পড়ো নাই, অথবা একটু হেলাফেলা করছো, ক্লাস 9টা এমন একটা সময় যেখানে তুমি একটা ভালো স্পেস পাবা, একটা সময় পাবা তোমার নিজেকে ইমপ্রুভ করার জন্য, বা তোমার আগের যে দুর্বলতা গুলো ছিল এগুলোকে কাটিয়ে তোলার জন্য। তো যারা যারা আগে থেকে সিরিয়াস হয়ে যাবা, তারা অ্যাকচুয়ালি অনেক ভালো করতে পারবা। দুই দিকই হয় আর কি। অনেক সময় দেখা যায় যে ক্লাস 9-এ ওঠার পরে আমাদের নিজেদেরকে অনেক বড় বড় ফিল হয়। আহ ভালো দিক খারাপ দিক দুইটাই রয়েছে। তো আমরা ট্রাই করব সবসময় ভালো দিকটাকে নেওয়ার জন্য, ভালো দিকগুলোকে প্র্যাকটিস করার জন্য। তো সবাই ট্রাই করবা। যাদের কোনো রকম দুর্বলতা রয়েছে প্রিভিয়াস ইয়ারে, প্রিভিয়াস ক্লাসগুলোতে, সেগুলো যেন এখান থেকে ওভারকাম করে ফেলতে পারো। কারণ ক্লাস 9-10 দুইটা বইয়ের সিলেবাস কিন্তু মোটামুটি শেষ করে ফেলা যায় আর কি। তো কারণ দুর্বলতা থাকলে সে আসলে খুব ইজিলি ওভারকাম করতে পারে ব্যাপারগুলোকে। আহ আমি হচ্ছে তোমাদের একটা পোল দিই। পোলটা দিয়ে হচ্ছে যে তোমরা কারা কারা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের নতুন, কারা কারা। যারা যারা নতুন তোমরা হচ্ছে ইয়েস দিবা, যে ভাইয়া আমরা নিউ।
আর যারা আমাদের ওল্ড ভাইয়ারা রয়েছে, ওল্ড বলতে বোঝাচ্ছে আমাদের যারা পুরান স্টুডেন্ট রয়েছে, ওল্ড বলতে এই যে ওল্ডটা মানে আমাদের যারা পুরান ভাইয়াপুরা রয়েছে, তারা বলবা যে না ভাই আমরা নতুন না, আমরা পুরান, আমরা নো নো নতুন না। আর যারা নতুন তারা একটা ইয়েস দিও, তাহলে আমার বুঝতে একটু ইজি হবে যে আমাদের সাথে একদম নতুন 10 মিনিট স্কুলে কারা কারা ক্লাস করছো আর পুরান কতজন আমাদের স্টুডেন্ট আছো আর কি, যাদের তো অনেক কিছুই ধারণা আছে আর কি। তো আমি একটা পোল ফায়ার করছি, তোমরা একটু পোলে অ্যান্সারটা করে ফেলো, তাহলে তোমাদের পোল সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে যে পোলটা আসলে কিভাবে কাজ করে, পোলটা আসলে দেখতে কেমন। ওকে, ঠিক আছে, আমাদের পোলটা কিন্তু একটু পরে তোমাদের কুইজটা শুরু হয়ে যাবে বা তোমাদের কাছে পোলটা চলে আসবে। আমি তোমাদের অনেকের কমেন্ট পড়তে পারতেছি না, মানে কমেন্ট পড়াটা কিন্তু মানে এজ এ টিচার আমার জন্য অনেকখানি হেল্পফুল, কারণ তোমাদের সাথে আমার যোগাযোগের একটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে কমেন্ট, যে কোনো কিছু, যে তোমরা কার নাম কি, কে কোন স্কুল থেকে আছো। তো এটা অফ হয়ে গেছে, তো তোমাদের থেকে আমার বেশি কষ্ট লাগতেছে আর কি, কারণ তোমরা কে কোন স্কুলে আছো এখন, তোমাদের নাম কি। আমি আমার পুরান স্টুডেন্টদের হয়তোবা তোমাদের সাথে আমার আসলে কখনো দেখাও হয় নাই, যারা আমাদের পুরান স্টুডেন্ট আছো তারাও আমাকে চিনো না, যারা নতুন স্টুডেন্ট আছো তারাও আমাকে চেনো না। তো এটা একটা বেটার ব্যাপার যে এখানে আসলে কোনো কিছু নাই আর কি। যেমন একটা ক্লাস 10-এ যখন ক্লাস নিচ্ছিলাম তখন বলতেছিলাম যে হ্যাঁ আমি তখন আমার পুরো স্টুডেন্টদেরকে আমি চিনি, কারণ আমি তো গত বছর 9-এ ক্লাস নিয়েছি। তো তাদের যদি খুব অল্প ক্লাস নেওয়া হয়েছিল, তো এবার ইনশাল্লাহ আমি 9-10 পুরো বছরই ক্লাস নেবো ইনশাল্লাহ। তো তোমাদের সাথে হচ্ছে আস্তে আস্তে পুরো বছরে একটা জার্নি হবে এবং আশা করি তোমাদের সাথে আমার পরিচয়টা সুন্দর করে হয়ে যাবে আর কি। আচ্ছা, তাছাড়া যদি দেখতে চাই আরেকটা বলবে যে তোমরা কারা কারা আমাকে প্রথমবার দেখতেছো, যারা যারা প্রথমবার দেখতেছো তারও একটা ইয়েস দিও সেম ভাবে যে আমাকে প্রথমবার দেখতেছো, আগে কখনো দেখোই নাই। আর যদি একটু চিনে থাকো, ভাইয়ের নাম একটু জেনে থাকো, তাহলে নো দিও, এটা পোল হয়ে যাবে, এটা এক্সারসাইজ হতে থাকো আজকে। তো আমার ধারণা তোমরা আমাকে কেউ চেনার কথা না, মানে তোমাদের ক্লাস কখনো নেই, ক্লাসে 8-এ তোমরা বৃত্তি পরীক্ষা দিয়েছো, তারপর 9-এ উঠলা, রাইট? বিভাগ পরিবর্তন হয়েছে তোমাদের, মানে বিভাগ এসেছে নতুন করে, অনেক কিছু তোমাদের লাইফে হয়ে গেছে। এবং তোমরা যারা যারা ভাইয়াপুরা এখন আমাদের ক্লাস করতেছো, আমি ধরে নিচ্ছি তোমরা আসলে খুব সিরিয়াস ভাইয়াপুরা, মানে খুব সিরিয়াস বাচ্চারা এবং খুবই ভদ্র ভালো বাচ্চারা। কেন ভালো বাচ্চারা? কারণ আজকে হচ্ছে জানুয়ারি 12 তারিখ, তোমরা 9-এ পড়ো, তারপর তোমরা আজকে বসে অনলাইনে আমার ক্লাসটা দেখতেছো, তার মানে তোমরা আসলে সিরিয়াস। আমি যে দোয়া করব তোমার এই সিরিয়াসনেসটা যেন সারা বছর থাকে এবং সারা জীবন থাকে, এই ব্যাপারটা জাস্ট ধরে রেখো। আমি খালি এতটুকু যাবো, আর কিছুই যাবো না তোমাদের কাছে, ঠিক আছে? তো এই তো মোটামুটি হচ্ছে আমাকে 60% বাচ্চারা আজকে নতুন দেখতেছো, আর 40%-এর মতো হচ্ছে আমাকে আগেও দেখেছো কোনো না কোনো একটা জায়গায়। তো আমার পরিচয়টা আমি দিয়ে দিই, আমার নাম হচ্ছে আদিত্য আল রাজি। আমি 10 মিনিট স্কুলের 9-10, 11-12 মানে কলেজ, আর হচ্ছে এডমিশনের ক্লাস নিয়ে থাকি। এই জন্য তোমরা কখনো আমাকে দেখো নাই, কারণ আমি 8-এ ক্লাস নেই না, বা 6-7-8-এ আমার ক্লাস নেওয়া হয় নাই। 9-10 আচ্ছা, 9-এ তোমার ফার্স্ট পাচ্ছ, তারপর 10-ও পাবা ইনশাল্লাহ, তারপর কলেজেও পাবা, একদম এডমিশন পর্যন্ত পাবা। এই এতটুকুই আমার পরিচয়। আমি এখন পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, মানে আমার সাবজেক্টটা হচ্ছে ম্যাথের, অ্যাপ্লাইড ম্যাথের। আর এখন আমার 4th ইয়ারে ফাইনাল চলতেছে, আমার পরীক্ষা চলে, কালকে পরীক্ষা ছিল একটা, সামনে আবার একটা পরীক্ষা আছে, আর এর মধ্যে তোমাদের ক্লাসও নিচ্ছে। আর এই তো আমার কলেজ ছিল তোমার ঢাকা কলেজ, আর স্কুল ছিল মতিঝিল মডেল, এগুলো দেওয়া আছে, এগুলো জাস্ট বলে দিলাম আর কি। আমার স্কুলের কেউ আছো? আচ্ছা, থাকলে হাই দিও। তো আমরা আজকে হচ্ছে বাস্তব সংখ্যা পড়বো। তো বাস্তব সংখ্যার বেসিক আলোচনা, মানে এগুলো খুবই ইজি পড়া, মানে আজকের প্রথম অধ্যায়টা খুবই ইজি, আজকের ক্লাসে বিশেষ করে আরো বেশি ইজি। তাও আস্তে আস্তে আমরা আড্ডা দিতে দিতে পড়বো। আজকের ক্লাসটা বললাম তো আড্ডা দিতে দিতে পড়া হবে, বাট অনেক কিছু শিখবো, ইম্পর্টেন্ট অনেক কিছু আছে। কিছু বেসিক কথাবার্তা বলে দিই, বছরের শুরুতে আমরা এটা বলি আর কি। তো এটা মনে হয় প্রতিটা ক্লাসের প্রথম কয়টা ক্লাস তোমাদের এগুলো বলা হবে, পরবর্তীতে তো আর বলা হবে না কখনোই। সেটা হচ্ছে কারণ শুরুতে তো আমাদের সাথে অনেক নতুন ভাইয়ারা পড়া আছো, তোমরা অনেকেই জানো না আমাদের অনেক কিছু সম্পর্কে। যেমন ক্লাস রুটিন কোথায় পাবা, আমাদের অ্যাপেই কিন্তু সব রুটিন গুলো দেওয়া আছে সুন্দর করে, তোমরা এখান থেকে গেলেই সব দেখতে পারবা। যেমন আপকামিং ক্লাস তোমার কি কি আছে এখানে দেখতে পারবা, তারপর পুরা মাসের রুটিনটা যদি তুমি দেখতে চাও তাহলে যে ফুল রুটিন দেখুন, এখানে তুমি ক্লিক করলেই দেখতে পারবা আর কি তোমার রুটিন গুলো। ঠিক তেমনি ভাবে আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ রয়েছে, আই থিঙ্ক তোমরা ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছো সবাই। ফেসবুক গ্রুপটা কি? ফেসবুক গ্রুপে হচ্ছে আমাদের একটা প্রাইভেট একটা গ্রুপ রয়েছে, যেখানে কিনা আমাদের যে স্টুডেন্ট আমাদের সাথে তোমরা এখন যারা ক্লাস করতেছো শুধুমাত্র তোমরাই থাকবা, আর ওইখানে তোমাদের যত রকম কনফিউশন, যত ধরনের তোমাদের ডাউট থাকে, সেখানে তোমরা এটা জাস্ট গ্রুপে পোস্ট করবে আর কি। তো আমরা এখানে তোমাকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো বা দিব আর কি ইনশাল্লাহ।
তো এটা একটা ভালো দিক, কারণ তোমরা তো যে কোনো সময়, এখন ক্লাসে আমি তোমাকে পড়াচ্ছি, তুমি রাত 2টার সময় মনে করো একটা জিনিস পড়তেছো, 2টা বলবো না কখনই, সরি 2টা না, মনে করো দুপুর 2টার সময় তুমি একটা জিনিস পড়তেছো, তখন তুমি আমাকে পাবা না, আমি তো ক্লাস নেই সন্ধ্যার সময়। তখন তুমি কিভাবে ব্যাপারটা, প্রবলেমটা সলভ করবা, গ্রুপে জাস্ট পোস্ট করে দিবা, তাহলে তোমার হচ্ছে সলিউশন তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের গ্রুপটা। ঠিক তেমনি ভাবে একটা নোটিশ রয়েছে, নোটিশগুলো চেক করবা। বিভিন্ন সময় দেখা যায় আমাদের ক্লাস হয়তো বা ক্যান্সেল হচ্ছে, বা অনেক সময় তো অনেক ইনসিডেন্ট ক্লাস নাও দিতে পারে, বিভিন্ন রকম নোটিশ, ইম্পর্টেন্ট যত নোটিশ রয়েছে সবকিছু হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো তোমাদেরকে। যে কোনো কিছু মনে করেন নতুন পিডিএফ আপলোড হয়েছে, নতুন একটা ক্লাস অ্যাড হয়েছে, ওই সবকিছু তুমি এখানে পেয়ে যাবা। ঠিক আছে? তো তোমরা তো জানো যে আমাদের অ্যাপের মধ্যে কিন্তু রেকর্ড ক্লাস পেয়ে যাবা, ক্লাসের স্লাইড পেয়ে যাবা, সবকিছু পেয়ে যাবা। তো এখানে তোমার সব যাবতীয় যা যা আছে সব নোটিশ বোর্ডে চলে আসবে, যে নতুন কিছু অ্যাড হয়েছে কিনা, নতুন কিছু বিয়োগ হয়েছে কিনা, সবকিছু। একটা মজার ব্যাপার, টেন তোমার হচ্ছে একটা স্টাডি পার্টনার বলতে পারো, আমাদের একটা এআই চ্যাটবট, এবং খুবই কিউট দেখতে। একটা বাচ্চাকালে একটা কার্টুন দেখছিলাম, এনিমি টাইপের একটা কার্টুন, এরকম একটা রোবট ছিল সাদা রঙের, এরকম নাদুস নুদুস একটা রোবট ছিল, ওটার মতো অনেকটা দেখতে এটা ফেসটা। তো এটা কথা মনে পড়ে গেছিল। তোমার দেখছো কিনা মনে নেই, আমার একটা রোবট ছিল আর কি টাইপের একটা কার্টুন, আমার কার্টুনটার নামও মনে নেই, কিন্তু এটা দেখে হচ্ছে মনে পড়লো, সুন্দর ছিল, কিউট, সাদা রঙের, একদম ধবধবে সাদা। ওকে, তারপর এই তো মোটামুটি আমাদের এই কথাগুলো বলা হয়েছে, যে আমাদের ডাউট সলভ ক্লাস হবে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, তো এই ডেটগুলো তোমাকে দেওয়া আছে। ওকে, ঠিক আছে, মোটামুটি হচ্ছে আমরা ক্লাস করার জন্য মোটামুটি রেডি, যা যা দেখানোর কথা ছিল দেখাই হয়েছে, মানে এক্সট্রা কিছু। এখন আমরা জাস্ট ক্লাস করবো। তো আমরা একটা গাছ দেখতে পাচ্ছি, এটা ট্রি বলা হয়, একটা ডায়াগ্রাম, বাস্তব সংখ্যা, বিভিন্ন কিছু আমরা এখান থেকে দেখবো, যে বাস্তব সংখ্যার আসলে দুইটা পার্ট রয়েছে, একটা তোমার মূলত, আর একটা হচ্ছে অমূলত। ভাই মূলত কি অমূলত কি জানি না, হ্যাঁ জানাবো, একটু পর জানাবো, আই থিঙ্ক তোমরা জানো না। তো বাট আমরা জানাবো মূলত কি অমূলত কি। বাট মনে রাখো, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা মানে কি? বাস্তব সংখ্যা মানে হচ্ছে তোমার, ইংরেজি বলা হয় এটাকে রিয়েল নাম্বার, মানে বাস্তবে আমরা যেই নাম্বারগুলোকে মানে দেখতে পারি, সেগুলো সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। যেমন মনে করো একটা কলম, একটা আমি, আরেকটা তুমি, এক এক। তারপর কি বলতে পারি, তোমার এই যে একটা, এটাও একটা কলম, এটা একটা তোমার হচ্ছে সাইড চেঞ্জার, ক্যামেরা রয়েছে, এখানে কি একাধিক কোনো কিছু নাই? যেমন মনে করো তোমার এই একটা টিস্যু, দুইটা টিস্যু, তিনটা টিস্যু, চারটা টিস্যু, পাঁচটা টিস্যু, সবকিছু আবার ভরে দিচ্ছে, এগুলো নষ্ট হবে না আর কি। তো এই যে 5টা টিস্যু, 5, এটার বাস্তব সংখ্যা, তোমার এখানে 5টা টিস্যুর বাস্তবে অস্তিত্ব আছে, এই যে অস্তিত্ব আছে এগুলো, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা। ঠিক তেমনি ভাবে তোমার এখানে মনে করো এই যে একটা মার্কার, দুইটা মার্কার, তিনটা মার্কার, রাইট? এই সব কিছু হচ্ছে আমি বাস্তবে ফিল করতে পারি। মোটামুটি হচ্ছে এই ব্যাপারগুলোকে বলবো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা কি কি হইতে পারে? যেমন চিন্তা করো, আমি তোমাকে 1, 2, 3, 4, 5, 6 এগুলো সবগুলো কি ধনাত্মক সংখ্যা মনে হচ্ছে না? বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা, ওকে ঠিক আছে। মনে করো আমার কাছে কিছুই নেই, আমার হাতে কি আছে? কিছু নাই। আমার হাতে কয়টা কলম আছে? আমার হাতে কয়টা কলম আছে বলো তো? আচ্ছা বলো, আমার হাতে কয়টা আপেল আছে? খাইতে ইচ্ছা করতেছে? আপেল কয়টা আছে? খাইও আপেল খেয়ে, হ্যাঁ আপেল আছে। তুমি বলতে পারি না শূন্যটা আপেল আছে, 0 আপেল, মান নো আপেল, রাইট? 0। তার মানে 0কে আমি আসলে প্রকাশ করতে পারতেছি, তার মানে 0 একটা বাস্তব সংখ্যা। ক্লিয়ার? আর কি কি হইতে পারে, আর কি কি হইতে পারে, আমি কি কি ভাবতে পারি? মনে করো তোমার ফ্রেন্ড তোমার থেকে, মনে করি তোমার ফ্রেন্ড, এটা তোমার ফ্রেন্ড তোমার থেকে 5 টাকা ধার নিচ্ছে, হ্যাঁ। এখন কি কেউ 5 টাকা ধার নেয়? মনে করো তোমার ফ্রেন্ড তোমার থেকে 5 টাকা ধার নিচ্ছে, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? মানে তার কাছে আসলে কত টাকা আছে, বা সে তোমার থেকে কত টাকা পায়, এরা বলতে পারি না আসলে -5 বা ঋণাত্মক, ঋণে আছে ঋণাত্মক, ঋণ থেকে কিন্তু আসলে ঋণাত্মক ব্যাপারটা, ঋণ না হয় না যে ঋণ নিছি আমি, তার মানে কেউ একজন আমার থেকে 5 টাকা পায়। অথবা মনে করো তুমি তোমার ফ্রেন্ড থেকে 5 টাকা নিছো, তুমি তোমার ফ্রেন্ড থেকে 5 টাকা নিছো, তার আমরা বলতে পারি হচ্ছে -5, এই টাকাটা তোমার না, তুমি নিছো আরেকজনের থেকে। মনে করো এরকম, এটা মনে করো আমাদের একটা সংখ্যা রেখা, এটা সংখ্যা রেখা, এটা শূন্য। সংখ্যা রেখার যত দিকে আমি ডান দিকে যাই, ডান দিকে 1, 2, 3, 4 এইভাবে করতে করতে ডান দিকে আমি একদম অসীম পর্যন্ত যাই, এটাকে বলতে পারি আমরা হচ্ছে প্লাস ইনফিনিটি। ঠিক তেমনি ভাবে
এইগুলো তো তোমরা আগে থেকে পড়ে আসছো। সংখ্যা রেখার বাম দিকে আমরা কি বলতে পারি, যে -1, -2, -3, -4, -5। একটা আমি ডান দিকে গেলাম প্লাস ইনফিনিটি, একবার বাম দিকে গেলাম আমার হচ্ছে মাইনাস ইনফিনিটি, একদম মাইনাস ইনফিনিটি। তো এখন কি বললাম, মনে করো তোমার কাছে কোনো টাকাই নেই, তুমি কোথায় আসছো, তুমি এখন আসছো হচ্ছে যে জিরো অবস্থানে, এই জিরো অবস্থানে তুমি এখন আসছো। এখানে মনে করো তুমি দাঁড়ায় আসছো, এই যে এখানে তুমি দাঁড়ায় আসছো, তোমার কাছে কোনো টাকা নেই, তুমি 0 টাকা আছে তোমার কাছে, কোনো টাকা নেই না, 0 টাকা। এটা বুঝছিলাম না, আমার কাছে কয়টা আপেল আছে, কোনো আপেল নাই, মানে 0 আপেল, 0 আপেল এখানে দাঁড়ায় আছে। তুমি কি করলা, তুমি তোমার ফ্রেন্ডের থেকে 5 টাকা ধার নিলা, তুমি ঋণ করলা, ঋণ করছো, কত টাকা ঋণ করছো, 5 টাকা ঋণ করছো। তার মানে তুমি আসলে -5 এর ঘরে চলে আসছো। মানে একে তো তোমার কাছে কোনো টাকা ছিলই না, এখন তোমার কাছে আছে -5। এই -5 থেকে তুমি আবার জিরোতে কেমনে আসবা, তুমি যখন এই 5 টাকা তোমার ফ্রেন্ডকে আবার ব্যাক করে ফেলবা, তখন তুমি আবার জিরোতে চলে আসবা। তারপর মনে করো তুমি অনেক পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, অনেক দিন রাত মেহনত করে 5 টাকা ইনকাম করছো, তখন তুমি এই ধনাত্মক সাইডে চলে আসবা। এই টাকাটা তোমার, এখানে আর কারো হক নেই, এইখান থেকে তোমার টাকা আর কেউ নিয়ে যেতে পারবে না, তখন তুমি চলে আসবা এই পজিটিভ সাইডে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? তার মানে এখান থেকে এখানে আসতে তোমার আসলে কত টাকা ইনকাম করা লাগবে, দিন রাত পরিশ্রম মেহনত করে 10 টাকা ইনকাম করা লাগবে। এবং 10 টাকা ইনকাম করা কিন্তু কঠিন আছে, হ্যাঁ হ্যাঁ। তো আস্তে আস্তে ইনশাল্লাহ তোমরাও টাকা ইনকাম করা শুরু করবা। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো নর্মাল ব্যাপার আর কি। যে তাহলে কি বুঝলাম, তাহলে ধনাত্মক নাম্বার যেটা আমি কল্পনা করতে পারতেছি, কল্পনা না অ্যাকচুয়ালি, যেটা আমি আসলে বাস্তবে অ্যাপ্লাই করতে পারতেছি, সেটাও আমাদের বাস্তব সংখ্যা। কোন আপেল নাই, শূন্য, তো আমার শূন্য একটা বাস্তব সংখ্যা। আমি দেখতেছি যে আমার বাস্তব জীবনে এই ঋণাত্মকেরও একটা কাজ আছে, মানে বিভিন্ন কিছু আমি আসলে নেগেটিভ নাম্বার দিয়ে আসলে বুঝতে পারি, তাহলে নেগেটিভ নাম্বার একটা বাস্তব সংখ্যা, তাই না ভাইয়া? ভগ্নাংশ অথবা ফ্র্যাকশন বা দশমিক সংখ্যা কি বাস্তব সংখ্যা? দেখি তো, চিন্তা করে দেখি, একটু চিন্তা করে দেখি। মনে করো হ্যাঁ, মনে করো এই যে টিস্যু, কয়টা টিস্যু ভাইয়া? একটা টিস্যু। আচ্ছা, এই একটা টিস্যুকে আমি ছিঁড়ে ফেললাম ভাইয়া, কয়টা টিস্যু এটা? অর্ধেক টিস্যু, হাফ। একের অর্ধেক, একের অর্ধেক মানে কি? একের অর্ধেক মানে হচ্ছে তোমার এই যে 1/2, হাফ মানে কত? 0.5। একের অর্ধেক, এই যে এইটা একটা অর্ধেক, এটা একটা অর্ধেক, তাই না? অর্ধেক টিস্যু, অর্ধেক টিস্যু। এবার এই অর্ধেকটাকে আমি আরো অর্ধেক করে ফেলি, আরো অর্ধেক করে ফেললাম। এটা দিলে কি হয়ে গেল? এটা অর্ধেকেরও অর্ধেক, অর্ধেকের অর্ধেক মানে কত? 1/4, মানে 1/4 ভাগের 1 ভাগ। এই যে 1 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, আরো 2 ভাগ এখানে আছে, যে কইরা আছে এখানে। এটা মানে কত? 0.25। ঠিক তেমনি ভাবে এটাকে তুমি আরো অর্ধেক করো, আরো অর্ধেক হয়ে গেল, মানে 1/4 এর অর্ধেক মানে 1/8 হয়ে যাবে। এটা মানে কত? 0.125। তার মানে আমরা বুঝতেছি এই যে দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাগুলোর আমার বাস্তবে অ্যাপ্লিকেশন আছে, এগুলোকে আমি বাস্তবে আসলে পাইতে পারি। বাস্তবে আমরা এই যে দেখো একদম বাস্তব উদাহরণ, এগুলোই দশমিক। এই যে এটার মানে 0.125%, এই একটা টিস্যুর 0.125% হচ্ছে যে এটা। তোমার যদি কেউ কখনো বলে ভাইয়া আমাকে একটা 0.125 টিস্যু দাও তো, না একটা টিস্যু না, কিন্তু আমরা নর্মালি কি চাই, ভাইয়া একটা টিস্যু দাও, ভাইয়া একটা টিস্যু দাও, ভাইয়া 2টা টিস্যু দাও তো, ভাইয়া 3টা টিস্যু দাও তো। বাট মনে করো তোমাকে একজন বললো যে ভাইয়া আমাকে 0.125 একটা টিস্যু দাও তো, তখন তুমি কি করবা? একটা টিস্যুকে 8টা ভাগ করবা, 8টা ভাগ করে একটা ভাগ করে ধরাই দিবা, এই নে এই টিস্যু দিয়ে তুই কি করবি কর। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারগুলো। তার মানে ভগ্নাংশের আমাদের কাজ আছে, রাইট? তার মানে এই ভগ্নাংশ অথবা দশমিক সংখ্যাগুলো আসলে এটা বাস্তব সংখ্যা। তার মানে আমরা বুঝতেছি এখন পর্যন্ত আমাদের আসলে যত কিছু দেখি সবই আসলে বাস্তব সংখ্যা। এইগুলোকে বলা হয় তোমার রিয়েল নাম্বার। ভাইয়া এটাকে আলাদা করে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার বলার কি আছে? তাহলে বাস্তব সংখ্যা আছে, অবাস্তব সংখ্যাও কি আছে? অ্যান্সার হচ্ছে ইয়েস, অবাস্তব সংখ্যাও আছে। এটাকে আমরা কাল্পনিক সংখ্যা বলি, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। একটা রিয়েল নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বার। বাস্তব সংখ্যা আমরা পড়ি 9-10 গুদু গুদু বাবুরা, বাচ্চাকালে 9-10 পড়ি। আর তোমার যখন বড় হয়ে যাবে কলেজে কি পড়বা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এবং কমপ্লেক্স নাম্বারের অ্যাপ্লিকেশনটা অনেক বড়। মূলত আসলে কমপ্লেক্স নাম্বারই এগুলোর সবকিছু পার্ট। এগুলো এখন ডিটেলসে যাচ্ছি না আর কি। বাট একটা বাস্তব সংখ্যা আছে আর একটা অবাস্তব সংখ্যা আছে, এগুলো কমপ্লেক্স নাম্বার থেকে এগুলো আসে আর কি। তো মাথায় রাখো আর কি, বাস্তব সংখ্যা একটা জিনিস আছে,
আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, ইমেজিনারি নাম্বার। একটা রিয়েল নাম্বার যেটা বাস্তব সংখ্যা, একটা হচ্ছে ইমেজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা তোমার আছে, বাট কাল্পনিক সংখ্যাটা কি এটা আরো বেশি ইন্টারেস্টিং, আমরা যখন কলেজে যাবো তখন আমরা এটা পড়বো, ঠিক আছে? তো আপাতত আমরা এতটুকুই পড়বো। তো এটাই তোমাকে এখন দেখাইলাম যে আসলে আমাদের এই বাস্তব সংখ্যার মধ্যে কি কি আছে। দেখো, পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, ধনাত্মক আছে, শূন্য আছে, ঋণাত্মক আছে, তারপর তোমার হচ্ছে যে মৌলিক আছে, যোগ, এগুলো আস্তে আস্তে পড়বো আর কি। প্রকৃত অপ্রকৃত কি, মিশ্র কি, সসীম অসীম, এগুলো কি, এগুলো আস্তে আস্তে পড়বো আর কি। বাট মূল কথায় আমরা যেটা বুঝলাম, মোটামুটি আমার রেগুলার লাইফের অ্যাপ্লিকেশনের জন্য যতগুলো সংখ্যা আছে সবগুলো আসলে বাস্তব সংখ্যা। এখন এই মূলত আর অমূলত এটা নিয়ে একটু পরে আলোচনা করবো। এইটাই হচ্ছে আমাদের স্টার্ট টপিক আজকের ক্লাসের। আজকের ক্লাসে আমাদের এটাই হচ্ছে স্টার্ট টপিক, এবং এই অধ্যায়ের এটাই হচ্ছে স্টার্ট টপিক। মানে শুধু আজকের ক্লাসের স্টার্ট টপিক না, এই অধ্যায়ের একটা স্টার্ট টপিক হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা, যেটা কিনা আমরা একটু পরে দেখবো। তার আগে আমাদের বেশ কয়টা জিনিস শিখার আছে। স্বাভাবিক সংখ্যা কাদের বলা হয়, তারপর মৌলিক সংখ্যা কাদের বলা হয়, যৌগিক সংখ্যা কাদের বলা হয়, এগুলো আস্তে আস্তে হচ্ছে আমরা ডেফিনেশন গুলো আমরা দেখবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমার ম্যাথ ক্লাস। আমার ম্যাথ ক্লাস করার জন্য তোমরা অবশ্যই 2টা খাতা বানাবা। কয়টা খাতা? 2টা। আমি প্রতিটা ক্লাসে সবসময় এটা বলি, আমার স্টুডেন্টরা মানে, এবং তোমরা যেহেতু আমার প্রথম ক্লাস করতেছো, আমার সাথে তোমাদের আসলে কখনোই দেখা হয় নাই, তো তোমাদের এটা মানা উচিত। আমি আশা করি তোমরা এটা মানবা। 2টা খাতা অবশ্যই বানাবা। একটা খাতা হবে তোমার হচ্ছে ক্লাস নোট তোলার জন্য। আমি যে ক্লাসে তোমাকে যা যা পড়াইলাম, যা যা বলতেছি, এগুলো সুন্দর করে নোট করে ফেলবা। তাড়াহুড়া করে যত বাজে লেখা হোক, খালি লেখা বুঝতে পারলে হয়েছে। পরবর্তী জন্য তুমি দেখে বুঝতে পারো তোমার লেখাটা। যা যা আছে ক্লাসে লিখে ফেলবা। এত সুন্দর করে সাজায় গুছায় লেখার দরকার নেই, যেমন পারো লিখবা, লেখা বাজে হোক সমস্যা নেই, একদম সুন্দর করে লিখবা। সেকেন্ড যে নোটটা, এটা হচ্ছে প্রথম খাতা, প্রথম নোট। এটা হচ্ছে ক্লাসের টপিক গুলো থাকবে, ক্লাসে যা যা পড়ানো হচ্ছে এগুলো তোমার নোট থাকবে প্রথম খাতায়। দ্বিতীয় খাতাটা হবে তোমার খাতা, তোমার নোট। ওখানে তুমি সুন্দর করে বইয়ের যত উদাহরণের ম্যাথ আছে, বইয়ের যত অনুসরণের ম্যাথ আছে, প্রতিটা ম্যাথ যেন তোমার ওই খাতায় থাকে। একটা অধ্যায়ের, ওই অধ্যায়ের বইয়ের উদাহরণে যতগুলো ম্যাথ আছে, অনুসরণের যতগুলো ম্যাথ আছে, সবগুলো ম্যাথ যেন তোমার ওই সেকেন্ড খাতায় থাকে। এতে কি সুবিধা হবে সেটা শুনো। তোমার নিজের খাতা, তুমি নিজে লিখছো, তুমি যখন ম্যাথটা করতেছো তখন কিন্তু তুমি বুঝতে পারছো যে এই ম্যাথে তোমার কোনো একটা প্রবলেম আছে, অথবা এই ম্যাথটাকে তুমি সলভ করতে গেলে কোথাও আটকেছো, কিভাবে সমস্যা হয়েছে, এটা সুন্দর করে নোট করে রাখবা, সাইডে নিয়ে রাখবা। পরীক্ষার আগে তোমার এটা প্রচুর হেল্প করবে। আমাদের ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্টদের যাদের রেজাল্ট, এটা তো আমরা বলি ভালো খারাপ, তাই না? এদের একটা মূল পার্থক্য এটাই থাকে যে ভালো স্টুডেন্টরা পরীক্ষার আগে সময়টাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারে। সে প্রতিটা টপিক খুব সুন্দরভাবে রিভিশন দিয়ে দিতে পারে, যেটা কিনা হচ্ছে আমাদের নাম্বার কম পাই তারা এটা পারি না। তারা কিভাবে পারে? তাদের সবারই একটা সুন্দর নোট থাকে, নিজের হ্যান্ড নোট থাকে। এই কাজটা তোমার বছরের শুরু থেকে প্র্যাকটিসটা করতে হবে। নিজের হ্যান্ড নোট করবা। হ্যান্ড নোটে কি থাকবে? বইয়ের যত উদাহরণের ম্যাথ আছে সবগুলো থাকবে, বইয়ের অনুশীলনের যতগুলো ম্যাথ আছে সবগুলো এখানে থাকবে। পরীক্ষার আগের রাতে তোমার কাজ হবে এই খাতাটাকে বারবার দেখে যাওয়া, যেখানে যেখানে যেগুলো তোমার মনে হবে, কারণ পরীক্ষার আগে তো ভাই তুমি সব করতে পারবা সব করতে বলো, এবং সব করা তোমার লাগবেও না। তোমার যেগুলোকে মনে হবে তোমার অসুবিধা হচ্ছে, তোমার বুঝতে প্রবলেম হচ্ছে, কোন একটা টপিকে, কোন একটা ম্যাথের একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে তুমি আটকে যাচ্ছ, এগুলো বেশি করে করে ফেলবা। দেখবে এগুলি পরীক্ষা আসবে, ওগুলো তুমি ভালো পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? তো 2টা নোট অবশ্যই বানাবা। আর ওই প্রথম নোটে তো যে বেসিক থাকবে, ওগুলো যদি একটু ভুলে যাও তখন এই প্রথম নোটে ফেরত আসবা, যে ভাই একটু বেসিকটা দেখে আসি, তো বেসিকটা যেন কি বুঝছিল, ম্যাথ যদি ভুলে যাও আর কি, বেসিকটা যদি ভুলে যাও। তো এরকম 2টা নোট বানাবা। হয়তোবা তোমরা একটা করে খাতা কিনছো, বাট আরেকটা খাতা কিনে ফেলো, অথবা বানাই ফেলো, দিস্তা তাঁত কিনে বানাই ফেলো। কাগজ যেমনই হোক, খাতা 2টা হওয়া লাগবে। ঠিক আছে? ওকে। আর লেখা তোমার যেমনই হোক, সমস্যা নাই। ওকে। তারপর লেখা সুন্দর করে ট্রাই করো। অভিভাবকরা পছন্দ করে আর কি, আমাদের বাবা মারা কিন্তু লেখা সুন্দর পছন্দ করে, বাট তাড়াহুড়ো করে লিখতে গেলে কিন্তু লেখা সুন্দর করা ডিফিকাল্ট। পরীক্ষার হলে কিন্তু আসলে আমরা অনেক সুন্দর করে লিখে অনেক তাড়াতাড়ি লিখতে পারি, এটা একটু ডিফিকাল্ট। তো একটু কিছু স্যাক্রিফাইস করাই লাগে আমাদের। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা অথবা ন্যাচারাল নাম্বার, অথবা আমরা এগুলোকে বলতে পারি কাউন্টিং নাম্বার, যেগুলো আমরা আসলে গণি নর্মালি, যেগুলো আসলে গণি আর কি, বা যেগুলো আসলে নর্মালি আমরা গুনতে পারি। যেমন মনে করো 1 2 3 4 5 6 7 8, 10টা গরু, 20টা ছাগল, 30টা হাঁস, 100টা মুরগি। এগুলো হচ্ছে তোমার কাউন্টিং নাম্বার, বা যেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কারা কারা? এরকম সকল ধনাত্মক অখণ্ড মানে পূর্ণ একদম পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাই স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6। স্বাভাবিক সংখ্যাগুলো সাধারণত
গণনাকারী সংখ্যা, যে কাউন্টেবল নাম্বার বললাম না, কাউন্ট করতে পারবো আমরা, স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। তোমরা হয়তোবা আজকেই সেট পড়ছো, রাইট? সেট আর ফাংশন হয়তোবা শোভন ভাই তোমাদের ক্লাস নিচ্ছেন, হায়ার ম্যাথে সেট নিয়ে একটু ধারণা তোমাদের আছে আর কি। তো ওই সেটটাকে বলা হয় তোমার হচ্ছে n দিয়ে প্রকাশ করা হয়। আজকেই তোমরা মনে হয় সেট পড়ছো, কাজে লেগে গেছে যে n। তাহলে n এর উপাদানগুলো কি হবে? 1 2 3 4 এরকম করে 1 থেকে শুরু করে যতগুলো কাউন্টেবল নাম্বার আছে সবকিছু যাবে আর কি। ইনফিনিট, দেখো এটা কিন্তু অসীম সেট। তোমরা মনে হয় আজকে অসীম সেট কাকে বলা হয়, সসীম সেট কাকে বলা হয় এগুলো পড়ছো, তাই না? অসীম মানে যার উপাদান সংখ্যার কোনো শেষ নাই। দেখো তো 1 থেকে যদি আমি কাউন্ট করা শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এভাবে করতে 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 100, এভাবে করতে করতে 1000, এভাবে করতে করতে 1 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 100 কোটি, 500 কোটি, 1000 কোটি, 3000 কোটি, যাইতে থাকবো না, যাইতে থাকবো না, যেতে শেষ আছে কখনো? কোনো শেষ আছে এটার? এই জন্য আমরা এটাকে বলি তোমার হচ্ছে অসীম। এই যে আমরা এইভাবে ডট ডট দিই, 3টা ডট দিয়ে আমরা এটাকে প্রকাশ করি আর কি। এখানে 6টা হয়ে গেছে, বাট 3টা দিলে আমরা এটাকে বলি, ঠিক আছে? অখণ্ড মানে কি, যে এখানে তোমার বলা হয়েছে অখণ্ড বলতে বোঝায় ভগ্নাংশ আকারে নয় এমন সংখ্যা, মানে 1 2 3 4 এগুলো ভগ্নাংশ না, মানে 1/2 না, 3/4 না, এরকম না, ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা হইতে হবে। কিন্তু এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আসলে 0 অন্তর্ভুক্ত না, শূন্য অন্তর্ভুক্ত না। তাহলে শূন্য আসলে কেমন সংখ্যা? শূন্য কি ধনাত্মক সংখ্যা? শূন্য কি ঋণাত্মক সংখ্যা? এগুলো কিন্তু অনেক সময় তোমরা পড়ছো, শূন্য ধনাত্মক কিনা, শূন্য ঋণাত্মক কিনা। শূন্য তোমার ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে না। তুমি যদি চাও ন্যাচারাল নাম্বারের মধ্যে শূন্যকে অন্তর্ভুক্ত করতে, তাহলে তোমার একটা নোটেশন অ্যাপ্লাই করতে হবে। এটা হায়ার স্টাডিজে তোমরা পাবা, বিভিন্ন বই দেখবে এরকম একটা নোটেশন দেওয়া আছে যে 0 থেকে কাউন্ট করা হয়েছে ন্যাচারাল নাম্বারকে। কারণ অনেক সময় আমাদের এটা লাগে, শূন্য থেকে আমরা কাজ করি অনেক সময়। তো এটা এখন তোমাদের দরকার নাই, এটা শেখা দরকার নাই। তো তোমরা এটাই শিখবা যে ন্যাচারাল নাম্বারের মধ্যে শূন্য অন্তর্ভুক্ত না, বাট হায়ার স্টাডিজের কিছু কিছু বইয়ে তোমাকে এরকম নোটেশন দিয়ে শূন্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পেশাল কাজে। বাট আমরা এখন শিখবো কি, শূন্য আমাদের স্বাভাবিক সংখ্যা না। এটাকে সুন্দর করে তোমাদের ভাষায় 2-3 লাইনের মধ্যে লিখে রাখো। জাস্ট আমি কিন্তু এগুলো এত বলার পরও তোমাকে কিন্তু অনেক সময় বলছি যে গণনাকারী সংখ্যা নরমাল খালি নোটেশন দিয়ে রাখো, তাহলে তুমি বুঝতে পারবে। একদম হুবহু লিখতে হবে ব্যাপারটা এরকম না। আমি যা যা মুখে বলছি এটা তুমি বুঝে জাস্ট চটপট করে লিখে রাখবা, ঠিক আছে ভাইয়ারা? তারপর হচ্ছে মৌলিক সংখ্যা। এটা মনে হয় তোমরা আগে থেকেই পড়ছো। মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো? যে 1-এর চেয়ে বড় যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক নেই, তাকে বলি হচ্ছে আমরা মৌলিক সংখ্যা। এগুলো পড়ছো না? এই যে 2 3 5 7 11 13 17 19 এগুলো তো আমরা পড়ছি, রাইট? 23। তো কেন এগুলো মৌলিক? কারণ তুমি 7 কে নাও, 7 এর শুধুমাত্র 2টি উৎপাদক রয়েছে বা গুণনীয়ক রয়েছে। সেটা কি কি? একটা হচ্ছে 7 নিজে, আর একটা হচ্ছে 1। 1 তো সবারই তোমার হচ্ছে গুণনীয়ক, সবারই এটা উৎপাদক। 1 সবারই উৎপাদক। তার মানে আমি বুঝতেছি মৌলিক সংখ্যা হওয়ার জন্য তোমার 2টা উৎপাদক থাকা লাগবে। মৌলিক সংখ্যা হওয়ার জন্য কন্ডিশন কি? মৌলিক সংখ্যার কন্ডিশন হচ্ছে 2টা উৎপাদক থাকা লাগবে, তার মধ্যে একটা হচ্ছে তোমার 1 আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজে। যদি এমন হয় কোন একটা সংখ্যার 2টা উৎপাদক আছে, তাহলে বলবো এটাকে আমার মৌলিক সংখ্যা। উৎপাদকগুলো কি কি হবে? ওই সংখ্যার নিজে এবং 1। যেমন মনে করো 7কে তুমি আর অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবে না, নিঃশেষে বিভাজ্য যাবে না। অন্য কোনো সংখ্যা নাও, মনে করো এখানে তো দেওয়াই আছে 23 নাও। 23 কে তুমি জাস্ট 1 দিয়ে ভাগ করলে 23 একটা নিঃশেষে বিভাজ্য পাবা, আর 23 কে 23 দিয়ে ভাগ করলে তুমি 1 পাবা, নিঃশেষ বিভাজ্য পাবা। 23 কে তুমি অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করতে পারবে না, মানে ভাগ করতে পারবে না বলতে হচ্ছে পূর্ণ সংখ্যা পাবে না বা নিঃশেষে বিভাজ্য যাবে না, ভাগশেষ 0 হবে না আর কি। তাহলে এই হলো আমাদের মৌলিক সংখ্যার কন্ডিশন। তাহলে আমাদের কি বুঝলাম? একটা এমসিকিউ তোমাদের থাকতে পারে এরকম যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এইরকম এই 2 হচ্ছে তোমার একমাত্র মৌলিক সংখ্যা যেটা কিনা জোড়, আর বাকি যত মৌলিক সংখ্যা আছে সবই হবে তোমার বেজোড়। 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে এগুলো একদম মুখস্থ করে ফেলো, এগুলো অনেক কাজে লাগবে। ঠিক আছে ভাইয়ারা? তাহলে আমরা কি বুঝলাম? আমার 1-এর থেকে বড় যতগুলো সংখ্যা আছে সবগুলো মৌলিক সংখ্যা কিভাবে চেক করব? কোন একটা সংখ্যা যদি 2টা উৎপাদক থাকে, একটা সে নিজে আর একটা 1, তাইলে হবে আমাদের এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 2টা উৎপাদক থাকা লাগবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। 2টা ইউনিক সংখ্যা উৎপাদক হওয়া লাগবে। এখন তোমাদের একটা কন্ডিশন হতে পারে না যে ভাইয়া
এক কি দোষ করছে? এক কেন মৌলিক সংখ্যা না? দেখো তো, এক কিন্তু আমাদের দুইটা কন্ডিশনে ফুলফিল করে। আচ্ছা, এক কি মৌলিক কি মৌলিক না এটাকে বলো। এক কি মৌলিক সংখ্যা? দেখি তো, আমি তোমাদেরকে একটা পোল দিই। এক যদি মৌলিক সংখ্যা হয় তাহলে ইয়েস দিবা, আর যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে নো দিবা। একটা পোল দেখি কতটুকু বুঝতে পারছো। এটা বলেই দিচ্ছি, মানে এটা তোমাদের 100% নেই, তোমার অ্যান্সার ঠিক হওয়া উচিত। ও মা, এখানে দেখে আবার ইনফরমেশন দেওয়াই আছে। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক তোমরা কেউ দেখো না এখন পর্যন্ত। আচ্ছা সমস্যা, দেখলেও সমস্যা নাই, কিন্তু কারণ তো জানতে হবে, তাই না? এটা পোল যাচ্ছে, দেখো। ওকে, ভেরি গুড। তোমরা সবাই বলছো যে হ্যাঁ মৌলিক সংখ্যা এক মৌলিক সংখ্যা না, না। বাট এক কেন মৌলিক সংখ্যা না? একটু ভাইয়া দেখো তো। এক তো আমার কন্ডিশনটা ফুলফিল করে। কিভাবে ফুলফিল করে? আমাদের কন্ডিশন কি ছিল? যে মৌলিক সংখ্যা হবে তারাই যার কিনা নিজেকে দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে নিঃশেষে বিভাজ্য হইতে হবে, আবার ওই সংখ্যা দিয়ে এক দিয়ে এবং ওই সংখ্যা নিজেকে দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হইতে হবে। তাহলে তো আমি দেখতেছি এক কিন্তু দুইটাই ফুলফিল করে। এক দিয়ে ভাগ করলে এক হয়, আবার এককে ওই সংখ্যা নিজেই, মানে এককে এক দিয়ে ভাগ করলে আসলে এক হয়। তারপর আমাদের মৌলিক সংখ্যা যে কন্ডিশন বা ডেফিনেশন, যে কোন সংখ্যাকে এক এবং ওই সংখ্যা নিজেকে দিয়ে যদি ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হইলে এটা মৌলিক সংখ্যা হয়। তাহলে আমাকে বলতো এক কি মৌলিক সংখ্যা হওয়ার হক দাবি দেন না? মানে একের মৌলিক সংখ্যা হওয়া উচিত ছিল না? এটাই আমাকে বলো, উচিত ছিল কি উচিত ছিল না? উচিত ছিল, এটা আমাকে বলো, কি উচিত ছিল কি উচিত ছিল না? একের সাথে কি অন্যায় করা হয়েছে না বলতো? এককে মৌলিক সংখ্যা বলা উচিত ছিল কি ছিল না, এটা একটু জানো। আমাকে বলো যে একের সাথে কি কোনো অন্যায় করা হয়েছে কিনা, আমরা কি কোনোভাবে এটা প্রতিবাদ জানাতে পারি কিনা? মানে আমাদের তো তাহলে উচিত, একের সাথে যদি অন্যায় হয় তাহলে আমরা এককে নিয়ে সাথে নিয়ে আমরা হচ্ছে একটা আন্দোলন গড়ে তুলতে পারি। যেহেতু এত আন্দোলন হয়, আমরা একটা আন্দোলন করি, এককে মৌলিক সংখ্যা করা হোক। এই আন্দোলন পিটাবে আমাদের ম্যাথমেটিশিয়ানরা, পিটাবে যে কোন ছাগলের দল আসছে, এক টিচার ছাগল তার সাথে তার স্টুডেন্ট গুলোকে নিয়ে আসছে। আচ্ছা, এক্সপ্লেন করতেছি কেন আসলে এটা করা যায় না। হ্যাঁ, এই যে অন্যায় হয়েছে, তোমরা অনেকেই বলছো হ্যাঁ ভাই অন্যায় হয়েছে। হ্যাঁ অন্যায় হয়েছে, বাট এবার আমরা দেখবো যে আসলে অন্যায় হয় নাই। মানে চোখের দেখা অন্যায় মানে অন্যায় না, আরো অনেক কিছুই আছে। চলো দেখি, চিন্তা করো। দেখো তো ভাইয়া, আমাদের কি কথা ছিল? মৌলিক সংখ্যা হওয়ার জন্য প্রথম যে আমাদের ডেফিনেশন, ঠিক আছে, যে কোন একটা সংখ্যাকে তার নিজে এবং এক দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হইতে হবে, কিন্তু দুইটা ইউনিক উৎপাদক হইতে হবে। ইউনিক মানে কি? অনন্য। মানে তোমার হচ্ছে এই বেলুন কই থেকে আসে? আচ্ছা ঠিক আছে, আসি। মানে কি? যেমন দেখো, 7 কে হচ্ছে আমি এক দিয়ে ভাগ করলাম, আর 7 কে আমি 7 দিয়ে ভাগ করলাম। এই যে দুইটা উৎপাদক 1 আর 7, দুইটা কি ইউনিক নাম্বার না? ইউনিক নাম্বার মানে কি? মানে দুজন সমান না আর কি। 1 আর 7 কি সমান? দুইটা আলাদা না, দুইটা আলাদা নাম্বার আর কি। ইউনিক বলতে আলাদা নাম্বার। তাহলে দেখো তো, এককে আমি কি দিয়ে ভাগ করতেছি? এক দিয়ে ভাগ করতেছি, আবার এককে এক দিয়ে ভাগ করতেছি। এটা কি ইউনিক হইলো? দুটো সমান হয়ে গেল না? আমাদের যে কন্ডিশন ছিল যে তোমার দুইটা উৎপাদক থাকতে হবে, দুইটা উৎপাদক কি এখানে আসছে নাকি একটাই উৎপাদক? একটা উৎপাদক না, এক নিজেই। এই জন্য আসলে আমরা বলতে পারবো যে এক আসলে আমাদের মৌলিক সংখ্যা না। বুঝতে পারছি? এক মৌলিক সংখ্যা না। আর চিন্তা করো, যদি আমরা এভাবে চিন্তা করতাম যে ভাইয়া তাহলে তো ভাই আমাদের এখানে এই যে মানে সবকিছু সংখ্যা ছিল 1 থাকে, যে 1 × 1 × 1 × 1 × 1, রাইট? এইভাবে তুমি চিন্তা করো তাহলে দেখা যাবে যে আমাদের অনেকগুলো উৎপাদক চলে আসবে। যেমন 7 কে আমরা কি বলতেছিলাম, যে আমার 7 এর 1 আর 7 তোমার উৎপাদক, মানে দুইটা উৎপাদক। বাট এই একের সাথে আবার অনেকগুলো এক আছে, তাই না? তাহলে আমরা তো এইভাবে বলি না যে এক মানে 7 × 1 × 1 × 1 × 1, এইভাবে তো আমরা বলি না। তাহলে তো আমার উৎপাদক হয়ে যাবে 7 এর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে যতগুলো 1 যোগ করবো সবগুলো তাহলে আমরা উৎপাদক বলতে হবে। বাট এটা তো আমরা বলি না, আমরা এতগুলো 1 তো আর কাউন্ট করি না, আমরা তো একটাই 1 কাউন্ট করি। বুঝছো ব্যাপারটা আসলে কি? মানে এক কে দিয়ে গুণ করলে তো আসলে সবসময় একই হবে। তার মানে আসলে আমরা যতগুলো এক দিয়ে গুণ করব ইচ্ছা মতো তো আর না, যত দিয়ে এক দিয়ে গুণ করি কাউন্ট হবে খালি একটাই এক। এই জন্য আসলে এখানে দুইটা এক হইলেও
আমাদের ধরতে হবে একটাই নাম্বার, সেটা হচ্ছে 1। এই জন্য আমরা বলবো আসলে এক আসলে মৌলিক সংখ্যা না, এখানে আমার আসলে দুইটা উৎপাদক নাই, এখানে একটাই উৎপাদক আছে, সেটা কিনা 1 নিজে। সিম্পল জিনিস, ছোট একটা জিনিস আর কি। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে যৌগিক সংখ্যা কি। এটা একটা জিনিস যে সেটা হচ্ছে যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো গুণনীয়ক বা উৎপাদক বিদ্যমান তাই যৌগিক সংখ্যা। মানে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত মিনিমাম তিনটা তোমার উৎপাদক থাকা লাগবে যৌগিক সংখ্যা হওয়ার জন্য। কি বুঝলাম? যৌগিক সংখ্যা হওয়ার জন্য হচ্ছে আমার মিনিমাম 3টা উৎপাদক থাকা লাগবে। এক থাকবে উৎপাদক হিসেবে, ওই সংখ্যা নিজে উৎপাদক হিসেবে থাকবে, এবং অন্য আরেকটা সংখ্যা উৎপাদক হিসেবে থাকবে। চলো তো দেখি ভাইয়া, দেখো তো এই যে 2 3 5 7, 2 3 5, 2 3 5 এরা মৌলিক সংখ্যা। 6 কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে 6 কি যৌগিক সংখ্যা? চলো চিন্তা করে দেখি 6 কে আমি কিভাবে ভাঙাইতে পারি। 6 এর কয়টা উৎপাদক? 6 এর একটা উৎপাদক হচ্ছে 1, 6 এর একটা উৎপাদক সে নিজে 6, 6 এর একটা উৎপাদক কি আছে কি বলতে পারি? 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 3 দুগুণে 6, তাহলে আমরা হচ্ছে 2 আর 3 কেও ভাঙাইতে পারি। তাহলে দেখো তো তোমার তিনের বেশি বা 3 বা 3 এর বেশি উৎপাদক এখানে বিদ্যমান না, তার জন্য 6 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। ঠিক তেমনি ভাবে তুমি হচ্ছে যে কোনো একটা সংখ্যা নাও যেটা কিনা মৌলিক না। কি কি আছে এখানে? 21 নিয়ে আমরা 21 নাও, 21 এর উৎপাদক কারা কারা? 1 আর 21, এটা তো হবেই, এটা তো হবেই, এই জন্য তো অবশ্যই তোমার হচ্ছে উৎপাদক হবে। তাছাড়া আমরা কি বলতে পারি? 7 এটার একটা উৎপাদক না, 3 এটার একটা উৎপাদক না, 3 7 21। তার মানে আমরা কি বুঝতেছি? 2 এর অধিক উৎপাদক যদি থাকে তখন আমরা এটাকে বলবো যৌগিক সংখ্যা। এখন কোশ্চেন হচ্ছে ভাই 1 কি যৌগিক সংখ্যা হইতে পারবে? ভাই 1 এর উৎপাদক এক নিজেই জাস্ট, কিন্তু যৌগিক সংখ্যা হওয়ার কন্ডিশন কি? 2 এর অধিক, মানে 3টা 4টা উৎপাদক হইতে হবে। তাহলে 1 আসলে মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। বুঝতে পারছো ব্যাপারটা ভাইয়া? তাহলে কি বুঝলাম? 1 আমার মৌলিক সংখ্যা তো না, এটা বুঝলামই, কারণ 1 এর উৎপাদক একটা, মৌলিক সংখ্যা হওয়ার জন্য আমার উৎপাদক লাগে 2টা। ঠিক তেমনি ভাবে তাহলে 1 কি বলো তাইলে? 1 মৌলিক বা যৌগিক কোনোটাই নয়। 1 আসলে কি? 1 হচ্ছে একটা একক, এটা ইউনিট। তোমরা পরবর্তী গিয়ে পড়বা আর কি 1 কেন ইউনিক, কারণ 1 আসলে সবার সাথেই আছে। 5 into 1, 6 into 1, মানে সবার সাথেই আছে, এটা একটা একক। আমরা এটাকে একক হিসেবে দেখবো। তো এটাকে আমরা আসলে কোন রকম মৌলিক সংখ্যার আন্ডারও ফালাবো না, এটাকে আমরা কোন রকম যৌগিক সংখ্যার আন্ডারও ফালাবো না। এবং কেন ফালাবো না এটা তুমি বুঝে গেছো, কারণ মৌলিক সংখ্যা হওয়ার জন্য তোমার 2টা উৎপাদক লাগে, ওই সংখ্যা এবং 1। যৌগিক সংখ্যা হওয়ার জন্য তোমার 2 এর অধিক উৎপাদক লাগে, ওই সংখ্যা নিজে 1 এবং আরো অন্য সংখ্যা আর কি। তো এই হলো আমাদের মৌলিক আর যৌগিকের কাহিনী। যে সংখ্যাগুলো মৌলিক হবে না ওইগুলো আসলে যৌগিক সংখ্যা। এখন আমাকে একটু জানাও, একটা পোল দিব, পোলের মাধ্যমে আমাকে একটু জানাও মৌলিক আর যৌগিক সংখ্যা এই দুইটা কনসেপ্ট তোমরা বুঝতে পারছো কিনা কি আসলে। আর একটা ইয়েস নো পোল দিচ্ছি তোমাদেরকে, একটু জাস্ট জানাও যে মৌলিক আর যৌগিক ব্যাপারটা কি, এটা তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা। খুবই ইজি টপিক, খুবই ইজি কনসেপ্ট আর কি। তারপর আমাদের এই পূর্ণ সংখ্যাতে আমরা চলে যাব। তারপর টপিকগুলো খুবই ছোট ছোট, বুঝতে তো টাইম লাগবে না। মৌলিক আর যৌগিকটা ছিল একটু কনসেপচুয়াল। ওকে, মোটামুটি 92% বুঝতে পারছো। ভেরি গুড ভাইয়া, গুড। এবার হচ্ছে আমার পুরো পূর্ণ সংখ্যা আর কি। পূর্ণ সংখ্যা মানে কি আগেই বুঝাইছি, যেগুলো আসলে একদমই মানে ভগ্নাংশ আকারে থাকবে না, সেগুলো পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা যেগুলোকে আমরা বলি আর কি। তোমার এগুলো ইংরেজি হচ্ছে তোমার ইন্টিজার নাম্বার। তো ইন্টিজার নাম্বার কারা কারা?
1 2 3 -1 -2 -3 এবং 0 0 তোমার ইন্টিজার নাম্বার, ঠিক আছে? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার যে সেট, এটাকে আমরা হচ্ছে জেড দিয়ে প্রকাশ করি। তো পূর্ণ সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বারের জন্য আমরা এন দিয়ে প্রকাশ করছিলাম, এই যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, আর পূর্ণ সংখ্যাকে আমরা হচ্ছে জেড দিয়ে প্রকাশ করি। কখনো যদি তোমার এইভাবে এন দেওয়া থাকে তখন তুমি বুঝে নিবা এখানে কি কি আছে। এখানে আছে তোমার 1 2 3 4 5 এভাবে করতে করতে ইনফিনিটি পর্যন্ত। আর যদি তোমার জেড দেওয়া থাকে তখন বুঝে নিবা এখানে তোমার কি কি আছে, 1 2 3 এভাবে করতে করতে তোমার প্লাস ইনফিনিটি, ঠিক এখান থেকে আবার মাইনাস ইনফিনিটি, মানে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে। ওকে, তো এখানে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা কারা। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার এই যে জেড প্লাস বলবো আমরা, জেড প্লাস, এটা কারা কারা? এটা হচ্ছে 1 2 3 এইভাবে করতে করতে যারা থাকবে আর কি, এটা হচ্ছে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তো জিরোকে আসলে আমরা কি বলবো। জিরোকে আমরা বলবো তোমার হচ্ছে, মানে এরা আসলে ধনাত্মক সংখ্যা না। জিরো কি ধনাত্মক সংখ্যা? জিরো ধনাত্মক না। জিরো কি ঋণাত্মক সংখ্যা? জিরোকে আমরা বলবো অধনাত্মক সংখ্যা। ঋণাত্মক বলতে পারবো না, বাট এটা ধনাত্মক না এতটুকু আমি শিওর। জিরো এটা ঋণাত্মক কিনা আমি জানি না, বাট এটা যে ধনাত্মক না এতটুকু আমি শিওর। এই জন্য জিরোকে আমরা সবসময় বলবো অধনাত্মক সংখ্যা। যদি তোমাকে কখনো বলা হয় অধনাত্মক সংখ্যাগুলো লিখো, তখন তুমি হচ্ছে এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটগুলোকে দিবা যেখানে কিনা জিরো অন্তর্ভুক্ত না, জিরো এখানে অন্তর্ভুক্ত না, ঠিক আছে ভাইয়ারা? এই তো মোটামুটি এখানে তোমার হচ্ছে স্লাইডে অনেক কিছু লেখা আছে, তুমি দেখলেই আসলে বুঝে যাবা, একটু পড়লেই বুঝে যাবা। ওকে, যেমন দেখো এই যে ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা এই যে জেড ঋণাত্মক দিয়ে প্রকাশ করি, এখানে কিন্তু আমাদের কি আছে, এই যে -1 থেকে -4 -3 -2 -1 এই পর্যন্ত, কিন্তু জিরো কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়নি। তাহলে জিরো আসলে কি? জিরো কিন্তু তোমার হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই না। জিরোকে আমরা বলবো হচ্ছে সরি আমি কি লিখছি, ধনাত্মক লিখে ফেলছি, অঋণাত্মক হবে। তো এখানে মুখে তো ঋণাত্মক বলছিলাম, অধনাত্মক হবে, এটা ধনাত্মক না, অঋণাত্মক। ওকে, ওকে চলো। জিরো অধনাত্মক সংখ্যাই, বাট এটা কি সেট? এটা হচ্ছে তোমার অঋণাত্মক সেট। আর মানে বেশ কয়েকটা কথার ব্যাপার স্যাপার আছে। এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট এবং অধনাত্মক সেট। আচ্ছা লিখে রাখি একেবারে, ধনাত্মক সেট, অঋণাত্মক সেট, ঠিক আছে? আর জিরো কি? জিরো তোমার হচ্ছে অধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা লিখছিলাম আর কি। যদি তোমাকে অধনাত্মক অঋণাত্মক সেট যদি বলে, তখন তুমি এটাকে এইভাবে লিখবা যে 1 2 3 আপ টু ইনফিনিটি, যেখানে জিরো অন্তর্ভুক্ত হবে না। তার মানে আমাকে কি বলতে পারি, জিরো আসলে কি? অধনাত্মক সংখ্যা, এটা ধনাত্মকের মধ্যে পড়বে না। কিন্তু আমাকে যদি কখনো বলা হয় যে অঋণাত্মক সংখ্যাগুলো লিখো, তখন তুমি হচ্ছে 1 2 3 আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত লিখে ফেলবা। তার মানে জিরোকে আমি আসলে ধনাত্মকের মধ্যে ফেলতে পারতেছি না, জিরোকে আমি আসলে ঋণাত্মকের মধ্যে ফেলতে পারতেছি না, বাট এতটুকু আমরা শিওর যে জিরো ধনাত্মক হবে না, মানে জিরো হবে অধনাত্মক, ঠিক আছে? ওকে চলো, এবার আমরা হচ্ছে যেমন দেখো এখানে কি বলছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, রাইট? তারপর কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেটা কিনা তোমার হচ্ছে জিরো বলা হচ্ছে, এইটা নোটেশনটা কি? জেড টু দি পাওয়ার 0। তারপর হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা, মানে এটা আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে একটা লিঙ্ক কানেক্ট করবে। সেই লিঙ্কটা আসলে কি? তোমার হচ্ছে সহমৌলিক সংখ্যা বা হচ্ছে তোমার কো প্রাইম নাম্বার। আসলে কি কো প্রাইম নাম্বারটা কি, এটি আমরা আলোচনা করি। কো প্রাইম নাম্বারটা হচ্ছে যদি দুইটা সংখ্যার মধ্যে এক ছাড়া আর কোনো কমন উৎপাদক না থাকে, তখন আমরা ওই দুইটা সংখ্যাকে বলবো পরস্পরের কো প্রাইম সংখ্যা, ঠিক আছে? যেমন মনে করো 5 আছে আর 3 আছে, এই দুইটা সংখ্যাকে আমি কিন্তু আসলে আর কাটাকাটি করতে পারবো না, বা এদের মধ্যে কিন্তু আসলে কমন উৎপাদক শুধুমাত্র এক। যেমন চিন্তা করো
5-এর উৎপাদক কি কি? 5 এবং 1। ঠিক তেমনি ভাবে তোমার 3-এর উৎপাদক কারা কারা? 3 এবং 1। তার মানে ভাইয়া এই 5 আর 3 তারা পরস্পর তোমার হচ্ছে সহমৌলিক সংখ্যা, অথবা আমরা এটাকে কো প্রাইম নাম্বার বলবো। এটা আমাদের কেন ইম্পর্টেন্ট বুঝাটা, কারণ আমরা যখন হচ্ছে সামনে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা করতে যাব তখন দেখা যাবে যে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগতেছে। আবার তুমি চিন্তা করে দেখো যে মনে করো 4 আর মনে করো হচ্ছে তোমার 9, 4 আর 9 কি ভাই তোমার মৌলিক সংখ্যা? না, 4 আর 9 কিন্তু আসলে মৌলিক সংখ্যা না, কারণ তাদের আসলে 2-এর অধিক উৎপাদক রয়েছে, তারা আসলে যৌগিক সংখ্যা। কিন্তু 4 আর 9 এই দুইটা সংখ্যা পরস্পর কি সহমৌলিক সংখ্যা? কিভাবে হইতে পারে দেখো তো। 4-এর উৎপাদক কারা কারা? 4-এর উৎপাদক 1, 4-এর উৎপাদক 2, 4-এর উৎপাদক 4 নিজে। 4 একে 4, 2 দুগুণে 4, তাই না? 4-এর উৎপাদক হচ্ছে এরা। 9-এর উৎপাদক কারা কারা দেখো তো। 9-এর উৎপাদক হচ্ছে 1 আর 9, আবার কি আছে 3ও আছে, 3 3 9। তার মানে 4 মৌলিক সংখ্যা না, 9 মৌলিক সংখ্যা না, এরা দুজনেই যৌগিক সংখ্যা। কিন্তু আমি দেখতেছি 4-এর উৎপাদক কে 1 2 4, 9-এর উৎপাদক কারা 1 3 9, এবং তাদের মধ্যে শুধুমাত্র একটাই কমন উৎপাদক আছে, সেটা কি শুধুমাত্র 1। দেখো এই যে 1 হচ্ছে কমন, বা দুজনের মধ্যে আছে সাধারণ, এই যে 1, এই যে 1। এই 4 এবং 9 এদেরকে আমরা বলবো হচ্ছে সহমৌলিক সংখ্যা, কারণ তাদের মাত্র শুধুমাত্র একটাই কমন উৎপাদক আছে, সেটা হচ্ছে 1। তার মানে আমরা বলবো যে তারা হচ্ছে সহমৌলিক। এবং আমরা যদি এই 4 আর 9 কে এইভাবে ভাগ আকারে লিখি, এদেরকে আমি আর কাটাকাটি করতে পারবো না, মানে এটাই ওদের কাটাকাটির শেষ ফর্ম, 4/9। দেখো তো এটা কিন্তু কাটাকাটি যায়। কাটাকাটি বলতে কি বুঝাচ্ছি চিন্তা করে দেখো। মনে করো আমি লিখতেছি এরকম ভাবে যে মনে করো এমন আছে 15/20। দেখো তো আর কাটাকাটি যায় না, মানে এটাকে আমি আর একটু সিম্পলিফাই করতে পারবো না, 5 দিয়ে কাটাকাটি যায় না। এই যে 3 5 15 আর 4 5 20, মানে 3/4, মানে 3 আর 4 এরাও পরস্পর সহমৌলিক। মানে তাদেরকে তুমি আসলে আর কাটাকাটি করে ছোট করতে পারবে না, এটাই তাদের হচ্ছে সর্বশেষ অবস্থান। ঠিক আছে ভাইয়ারা? চলো তাহলে হচ্ছে আমরা আই থিঙ্ক সহমৌলিক ব্যাপারটা, আচ্ছা সহমৌলিক ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আমরা আরো কিছু এক্সাম্পল নিতে পারি, যেমন মনে করো হচ্ছে এইভাবে নেই 55 আর মনে করো তোমার হচ্ছে 30। আমাকে জাস্ট একটু বলো এরা কি সহমৌলিক? ইয়েস হইলে হ্যাঁ সহমৌলিক, আর নো হইলে তো নই। আর এটা পোল দিচ্ছে। হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে, তোমরা অনেকে ইয়েস বলে ফেলছো। ভাইয়া দেখো কি বলছিলাম, সহমৌলিক এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত যা যা পড়ছি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা এইটা। এখন দেখো কি বলছিলাম ভাইয়া, 55 আর 30 তাদের মধ্যে কমন উৎপাদক আছে না, তারা কাটাকাটি যায় না, 5 দিয়েই তো যায়, দেখলেই তো বোঝা যাচ্ছে 5 দিয়ে যায়, তাই না? এই যে 5 6 আর এটা কত হচ্ছে 11, মানে 11/6 কাটাকাটি গেল তো। তাহলে সহমৌলিক কেমন হইলো? এটা সহমৌলিক না, এটা নো হবে। এটা কি সহমৌলিক? এটা সহমৌলিক সংখ্যা না। সহমৌলিক সংখ্যা হওয়ার কন্ডিশন হচ্ছে একটাই উৎপাদক কমন সাধারণ, সেটা হচ্ছে তোমার 1। দেখো সহমৌলিক হওয়ার কন্ডিশন কি, তাদের মাত্র শুধু একটাই কমন উৎপাদক থাকবে, সেটা হচ্ছে 1। যদি যেমন দেখো 3 আর 4 যে নিলাম, 3 এর উৎপাদক কি কি? 1 আর 3। 4 এর উৎপাদক কি কে? 1 2 আর 4।
এদের মধ্যে কমন উৎপাদক কি? একটাই নাই যে এক, মানে কি 3 আর 4, সহজ কথা 3/4 কে তুমি আর কাটাকাটি করতে পারবে না। যদি কাটাকাটি না করা যায় তাহলে এরা সহমৌলিক, আর যদি কাটাকাটি চলে যায় তাহলে আর সহমৌলিক না। যেমন যেটা এটাকে তোমাকে দেখাইলাম যে 55 আর 30, তুমি এদেরকে আরো সিম্পলিফাই করতে পারবা, ট্রাই করে দেখো। এই যে 55 আর 30, এই যে 11/6 যে বললাম, কারণ কি তাদের কমন উৎপাদক আরো আছে। 5ই একটা কমন উৎপাদক। দেখো 55 কে তুমি 5 দিয়ে ভাগ করতে পারবা, আবার 30 কে তুমি 5 দিয়ে ভাগ করতে পারবা। বুঝছো ব্যাপারটা? আরো কিছু এক্সাম্পল দেই। মনে করো 20 আর 30, এরা কি সহমৌলিক কি সহমৌলিক না? ভাগ করে দেখি যে 20/30, কাটাকাটি যায় তো, এই যে 10 দিয়ে তো কাটাকাটি যায়, 2/3 থাকে। তার মানে 20 আর 30 সহমৌলিক না, কিন্তু 2 আর 3 আবার সহমৌলিক। এই যে 2 আর 3 সহমৌলিক, কারণ কি তাদের এক ব্যতীত আর কোনো কমন উৎপাদক নাই। এটা একটু কনফিউশন ক্রিয়েট করবে আমি জানি, তো আমি আরেকবার আরো অনেক সংখ্যা দিয়ে বুঝাই। যেমন মনে করো কি বলবো যে 25 আর মনে করো তোমার হচ্ছে 9, 25 আর 9, তুমি ট্রাই করে দেখো তো এদেরকে ভাগ করে। 25 ক্যালকুলেটর হাতে নাও, 25 কে 9 দিয়ে ভাগ করো, পারবা? ভাগ যায়? কাটাকাটি যায়? মানে এক ব্যতীত এদেরকে আর কোনো তোমার উৎপাদক আছে? একটু ক্যালকুলেটর হাতে নাও, দেখো তুমি 25/9 পাবা, সেমটাই পাবা আর কি। তার মানে আমরা কি বলবো যে এদের একটাই উৎপাদক আছে, সেটা হচ্ছে 1। এদেরকে আমি আর কাটাকাটি করতে পারতেছি না, এদেরকে আমি আর কাটাকাটি করতে পারবো না। মানে 25 আর 9 হবে হচ্ছে তোমার সহমৌলিক সংখ্যা। ঠিক তেমনি ভাবে তুমি যদি এইভাবে চিন্তা করো 25 আর 10, দেখো তো এক ব্যতীত তাদের আরো উৎপাদক আছে না, যেটা দিয়ে আসলে এটা কাটাকাটি চলে যায়। সেটা কি 5, এই যে 5 × 5 = 25, 5 × 2 = 10, মানে 5/2। এখন 5 আর 2 কিন্তু আবার সহমৌলিক, এদেরকে তুমি আর কাটাকাটি করতে পারবে না। দেখো কাটাকাটি করতে পারবে না, 5 আর 2 আবার সহমৌলিক। একটু একটু কি বুঝতেছো কি একটু বলো, একটু একটু তোমাদের বুঝে আসতেছে কিনা? এবার আমি তোমাদেরকে আরেকটা দেই। মনে করো 63 আর 52, এরা কি সহমৌলিক? এটা একটু আমাকে জানো। ইয়েস হইলে ইয়েস, নো হইলে নো। সহজ ব্যাপার, তুমি জাস্ট হচ্ছে ক্যালকুলেটর দিয়ে চেক করবা অথবা কাটাকাটি করে চেক করবা যে কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি যায় তাইলে সহমৌলিক না, যদি কাটাকাটি না যায় তাহলে সহমৌলিক। হ্যাঁ, এটাও ভুল করতেছো। এটা তো ভুল হওয়ার কারণ আমি বুঝতেছি না। মোটামুটি 50% ইয়েস বলছো, 50% নো বলছো। এটাকে আরো সহজভাবে কিভাবে বোঝানো যায় সেটা এখন আমি ভাবতেছি। দেখো ভাইয়া, আচ্ছা একদম সহজভাবে বলি, ক্যালকুলেটর হাতে নিবা। হ্যাঁ, 63 আর 52 এইভাবে ভাগ আকারে লিখবা, যে 53 ভাগ 52 লিখবা। তুমি যদি দেখো তোমাকে অ্যান্সার এটাই দিচ্ছে, ফেরো এটাই দিচ্ছে, মানে আর কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাকে বলবো আমরা সহমৌলিক। মানে তাদের এক ছাড়া অন্য আর কোনো কমন উৎপাদক নাই, আর কোনো সাধারণ উৎপাদক নাই। ঝামেলা হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে, 50-50 হচ্ছে। দাঁড়ো আসতেছে। আরো কিছু সংখ্যা দিই। মনে করো বানাই দিই। মনে করো 89/53। তুমি ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাত থেকে নিয়ে দেখো যে এদেরকে ভাগ করলে তুমি এটাই পাবা, 89/53। অথবা তুমি দশমিকে পেয়ে যাবা, পূর্ণ সংখ্যা হবে না। এদেরকে ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা আসতেছে না। মানে এদের এক ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক নাই, তার মানে এরা সহমৌলিক। এই যে 89 আর 53 কে আমরা কি বলবো? পরস্পর সহমৌলিক সংখ্যা। আবার মনে করো এমন আছে, মনে করো 88 আর 62, এমন দুইটা সংখ্যা আছে।
এরা কি সহমৌলিক হবে? চলো ট্রাই করে দেখি। 88 ডিভাইড বাই তোমার হচ্ছে 62। দেখো এরা কিন্তু আসলে তোমার কাটাকাটি যাচ্ছে, কিভাবে 2 দিয়ে যাচ্ছে। এই যে এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। 62 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 31। 88 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 44 হবে। তার মানে এই দুজন সহমৌলিক না। কেন সহমৌলিক না? কারণ এদের এক ব্যতীত 2 আরেকটা উৎপাদক আছে কমন, যারা দুজনের মধ্যে আছে কমন, 2 কমন আছে যেহেতু কাটাকাটি যাচ্ছে। তাহলে 44 ডিভাইড বাই 31, বলো তো ভাই 44 আর 31 কি সহমৌলিক কিনা? 44 আর 31 এই দুজন আবার সহমৌলিক, কারণ এদেরকে তুমি ভাগ করলে তোমার ভাগফল মানে এটাই হচ্ছে, মানে তাদের কমন উৎপাদক একটাই, সেটা হচ্ছে 1, অন্য আর কোনো কিছু নাই। চলো তোমাদেরকে আরেকটা দিই। Okay, 96 ডিভাইড বাই 52, 96 আর হচ্ছে 52, এই দুইটা সংখ্যা কি পরস্পর সহমৌলিক কিনা এটা বলো। এটা একটু জানো যে এই দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক কিনা। আচ্ছা, সহমৌলিক এই কনসেপ্ট আসলে ভয় পাওয়ার কিছু নাই। এটা অনেকেই শুরুতে একটু কনফিউজড হয়ে যায়, একটু ঝামেলা ফেস করে। তো তোমরা নতুন কিছু না যে তোমরা মনে হচ্ছে ভাই আমি মনে পারতেছি না, আমি বুঝতেছি না, এটা নতুন কিছু না। কারণ মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক এগুলো আসলে রিলেটেড। আই থিঙ্ক তোমরা এখনো বুঝো নাই, ঝামেলা তো হয়ে গেল এখানে একটা। তোমাদের এখনো কিন্তু এটা আসতেছে না, মানে তোমরা এখনো ভুল অ্যান্সার দিচ্ছ। এটা সিম্পল কথা যে আমি দেখতেছি এটা কাটাকাটি যায় কিনা। খেয়াল করে দেখো 96 আর 52 এদেরকে আমি কাটাকাটি করতে পারতেছি কিনা, এদের কোনো কমন ফ্যাক্টর আছে কিনা। দেখো তো, আমি যদি 96 ডিভাইড বাই হচ্ছে 52 করি তাহলে কত পাচ্ছি? 24 ডিভাইড বাই 13 পাচ্ছি না? তার মানে আমার এখানে 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 4 হচ্ছে তোমার কমন ফ্যাক্টর, এই যে কাটাকাটি যাচ্ছে না 4 দিয়ে। 52 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত পাবা? এই 13। তোমার হচ্ছে 96 থেকে 4 দিয়ে ভাগ করো তাহলে কত পাবা? 24। তাহলে এখানে 4 হচ্ছে একটা কমন ফ্যাক্টর আছে। তার মানে এরা সহমৌলিক না, এটা নো হবে, সহমৌলিক না এরা। তাদের একটা এক ব্যতীত 4 আর একটা কমন ফ্যাক্টর আছে যে দুইটার মধ্যে বিদ্যমান। 4 ছাড়াও কিন্তু 2ও কিন্তু একটা কমন ফ্যাক্টর। 2 কেন কমন ফ্যাক্টর? কারণ এই যে 52 আছে আর হচ্ছে 96, দুজনে কি জোড় না? জোড় হলে কি হবে? 2 দিয়ে কাটাকাটি চলে যাবে। বুঝতেছো ব্যাপারটা? আস্তে আস্তে বুঝতেছো, কিন্তু আস্তে আস্তে তোমাদের ডিফারেন্স কমতেছে। আরো 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 কিছু দিই, আরো কয়টা বলি। মনে করো 87 আর 23 এরা কি সহমৌলিক কিনা? সহমৌলিক? ইয়েস হইলে সহমৌলিক, নো হইলে সহমৌলিক না। বলো তো ভাইয়ারা, এটা বলো। মানে এটা নিজেরা করতে 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 দেখবা যে একটা সময় তোমার হাত পাকা হয়ে গেছে, তুমি পারতেছো, বুঝতেছো আর কি। ওকে, তুমি ক্যালকুলেটর হেল্প নিতে পারো আর কি। তুমি ক্যালকুলেটর প্রেস করে দেখবা যে তোমার এরা কাটাকাটি যায় কিনা। যেমন দেখো 87 ডিভাইড বাই তোমার হচ্ছে 23, কাটাকাটি গেলে তুমি কত পাচ্ছ? 87 ডিভাইড বাই 23 পাচ্ছ, তাই না? কাটাকাটি যায় কি যায় না, এইটাই সিম্পল চেক। কাটাকাটি যদি যায় তাহলে সহমৌলিক না, যদি কাটাকাটি না যায়, এদের মধ্যে আর কোনো কমন কিছু নাই, তাহলে তো ভাইয়া সহমৌলিক হয়ে যাবে। তাদের এক ছাড়া আর কোনো উৎপাদক নাই, মানে এক ছাড়া আর কোনো কমন উৎপাদক নাই। আর দুজনের মধ্যে কমন এরকম নাই, কাটাকাটি যাবে না। ওকে, এবারও কিন্তু আর অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, ভেরি গুড, মোটামুটি ভালো ইমপ্রুভ হয়েছে। 72 তে চলে আসো তোমরা। 72 জন বলছো যে ভাই এটা সহমৌলিক সংখ্যা, ইয়েস। এই যে 87 আর 23 এদের মধ্যে আর কোনো কাটাকাটি যায় না, শুধুমাত্র একই হচ্ছে এদের কমন উৎপাদক, তাছাড়া আর কোনো কমন উৎপাদক নাই। দেখো, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা আমি শুরু করতে পারবো না যদি তুমি এই সহমৌলিক ব্যাপারটা না বুঝো। 72 হয়েছে, ভেরি গুড। আমি আরেকটা যাই, আরো কয়টা দেই, কারণ এখানে অনেক পার্সেন্টেজ, মানে এখনো প্রায় 30% শুনে এটা বুঝোই নাই। সিম্পল ওয়ার্ডে বলতেছি, একটু সুন্দর করে মাথায় রাখো ভাইয়া। দুইটা সংখ্যা, আচ্ছা ছোট ছোট সংখ্যা দিয়ে শুরু করি, ছোট সংখ্যা দিয়ে ভালো করে বুঝতাম। মনে করো দুইটা সংখ্যা আছে, একটা মনে করো 6 আর একটা মনে করো 9।
তুমি 6 কে উৎপাদক বিশ্লেষণ করো, কত পাবা? কি কি পাবা? 6 এর উৎপাদক কে কে? 6 এর উৎপাদক কে কে? 1 6 তারপর 2 তারপর 3 না? 9 এর উৎপাদক কে কে? 9 এর উৎপাদক 1 9 3। খেয়াল করে দেখো তো, এই দুইটা সংখ্যার মধ্যে এইটা উৎপাদক হচ্ছে 6 এর, এটা উৎপাদক হচ্ছে 9 এর। এদের মধ্যে এই উৎপাদকগুলোর মধ্যে কমন কে কে আছে? দেখতেছি যে 6 আর 9 এর মধ্যে 1 হচ্ছে কমন, আবার দেখো 3 ও কমন। তার মানে এদের 1 এর অধিক কমন উৎপাদক আছে। যদি এমন হয় তাইলে এরা সহমৌলিক হবে না, এবং এদেরকে যদি আমি হচ্ছে ভাগ করি তাহলে কাটাকাটি যাবে, যে কাটাকাটি যাবে 3 দিয়ে কাটাকাটি চলে যাবে, তাহলে 3 দুগুণে 6 3 3 9। এই যে, তাইলে 6 আর 9 সহমৌলিক সংখ্যা না। এবার একটু চেক করি তো, মনে করে এমন আছে যে 6 দিলাম আর 7 দিলাম, 6 এর উৎপাদক কে কে? 1 6 2 আর 3। 7 এর উৎপাদক কে কে? 1 আর 7। এই দুইটা উৎপাদকের দিকে তাকায় দেখো তো, এদের মধ্যে কমন কে কে আছে? শুধু একই হচ্ছে এদের কমন উৎপাদক, আর কেউ কিন্তু না। তার মানে এই 6/7 যদি করি, এদের কাটাকাটি করে কিন্তু আর কিছু থাকতেছে না। কিছু থাকতেছে? কিছু থাকতেছে না। তার মানে আমরা বলবো যে এই দুইজন হচ্ছে তোমার পরস্পর সহমৌলিক সংখ্যা। ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক তেমনি ভাবে আরেকটা উদাহরণ তাহলে আমরা দিয়ে ফেলি। এবার দেখি কতজন পারো। এটা কি তোমার সহমৌলিক কিনা? ইয়েস বা নো? এটা একটু বলো, ক্যালকুলেটর হেল্প নিতে পারো। কাটাকাটি যায় কি যায় না এটা একটু বোঝার চেষ্টা করো। যদি কাটাকাটি না যায় তাহলে সহমৌলিক, যদি কাটাকাটি যায় তাহলে সহমৌলিক না। এটা কি সহমৌলিক? এদের কি এক ব্যতীত আরো কোনো কমন উৎপাদক আছে যেটা দিয়ে আসলে কাটাকাটি চলে যাবে? আমি এটি লাস্ট এক্সাম্পল হিসেবে শেষ করব, তারপর আমরা হচ্ছে মূলত অমূলতে চলে যাব, যেটা কিনা আমাদের আজকের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ফাঁদে পা দিচ্ছ, আমি বুঝতেছি না কেন। এই ফাঁদে পা কিন্তু আসলে তোমরা দেও না, বাট আজকে বেশি দিয়ে ফেলতেছো। এটা সহমৌলিক কেমনে হবে? এটা কি কাটাকাটি যায় না ভাইয়া? দেখো তো, এই 42 আর 35 7 দিয়ে কাটাকাটি যায় না। এই যে 5 7 35, 5 7 35, আর তোমার কি 6 7 42, মানে 6/5 কাটাকাটি যাচ্ছে না। এই যে 5 7 35, তোমাকে আমি বারবার বললাম ভাই তুমি ক্যালকুলেটরের হেল্প নাও, 42 ডিভাইড বাই 35 করো, তুমি দেখবা যে 6/5 পাচ্ছ। তাহলে তো হয়ে যাচ্ছে। কাটাকাটি গেলে কি সহমৌলিক হবে না? নো বলছো বেশি, ঠিক আছে 58% নো বলছো, বাট অনেক পার্সেন্ট কিন্তু তোমার সহমৌলিক বলে ফেলছো অনেক পার্সেন্ট। এখন কি করতে পারি আমরা? বাসায় প্রচুর প্র্যাকটিস করতে পারি হাতে। আই থিঙ্ক বুঝে গেছো। আচ্ছা আমাকে এখন বলো, এটা পারছো কি পারো না সেটা বাদ, সহমৌলিক যে কনসেপ্টটা এটা তোমরা বুঝতে পারছো কিনা? এটা বল দিচ্ছি, সহমৌলিক কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো কিনা? এখন বাকিটা তোমাদের প্রচুর সংখ্যা নিয়ে প্র্যাকটিস করতে হবে, যে দুটো সংখ্যা সহমৌলিক কি সহমৌলিক না, এটা তোমার প্র্যাকটিস করতে হবে। বাট কনসেপ্টটা বুঝতে পারছো কিনা এটা একটু জানাও। এটা পোল দিচ্ছি, আমাকে বলো কনসেপ্ট বুঝতে পারছো কিনা। বাকি সংখ্যাগুলো নিয়ে, কারণ এখানে কোটি কোটি হাজার হাজার সংখ্যা, তোমার এটা প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো তারপর ইনশাআল্লাহ এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা। আর আমাদের মনে হয় এখানে একটা জিনিস আমরা একটু ভুল বলছি, যেমন আমার জিরোকে কিন্তু হচ্ছে আমরা মানে, যদি দেখো এখানে একটা জিনিস ভুল না, মানে ভুল বলতে একটা জিনিস আমরা একটা জিনিস একটু আরেকটু ডিটেলসে পড়াই, মানে একটু কনফিউশনে তোমরা পড়বা। যদি তোমাকে কখনো বলা হয় যে ভাইয়া আমাকে ধনাত্মক সংখ্যার সেট লিখতে হবে, ধনাত্মক সংখ্যার সেট যদি তোমাকে কখনো বলে, এটা একটু বলে রাখি,
এখানে একটু ওইভাবে নাই আর কি, আমি তোমাকে জাস্ট বলতে সংক্ষেপে এখানে লিখে রাখো। যদি তোমাকে কখনো বলে যে ভাইয়া ধনাত্মক সংখ্যার সেট গুলো লিখো, তখন তুমি শুরু করবা 1 2 3 4 5 এই দিয়ে। আচ্ছা, ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখে রাখি, যে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট যদি তোমাকে কখনো বলে, তখন তুমি 0 1 2 3 4 5 এইভাবে তুমি শুরু করবা। এটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। যদি তোমাকে কখনো বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট, তখন তুমি এটা শুরু করবা 0 1 2 3 4 5 এটা দিয়ে। তার মানে আমরা বুঝলাম এটার কথার মারপেচ আছে। যদি তোমাকে শুধুমাত্র ধনাত্মক বলে, তখন এখানে 0 ইনক্লুড হবে না। যদি তোমাকে বলা হয় অঋণাত্মক, ঋণাত্মক না, তখন কিন্তু তোমার এখানে আসলে 0 ইনক্লুড হবে। মাথায় রেখো এটা, জাস্ট এতটুকু মাথায় রেখো। তার মানে আমরা কি বুঝলাম, অঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি কখনো আমাদেরকে বলা হয়, তখন আমরা 0 থেকে শুরু করব। আর যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়, তখন আমি এটাকে 0 ইনক্লুড করব না। জাস্ট এই দুইটা লাইন মাথায় রাখো, তাহলে তোমাদের আর অত কিছু পড়া লাগবে না। এখানে অনেক কিছু দেওয়া আছে, তো এখানে এত কিছু দেখতে গিয়ে কনফিউজ হয়ে যাবা। জাস্ট একটা মাথায় রাখবা, যদি বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখন তোমার 0 থাকবে না। যখন বলা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তখন তোমার এখানে 0 ইনক্লুড হবে। এটা কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায় আসবে, বা অনেক সময় আমাদের ইয়ার মধ্যে থেকে যাবে আর কি, মানে তোমার ভাষাগত ভাবে এই কথাগুলো আমাদের বলা হবে। যদি কখনো বলা হয় অঋণাত্মক লিখো, তখন আমরা লিখবো হচ্ছে 0 থেকে 1 2 3 4। যদি বলা হয় ধনাত্মক লিখো, তখন আমরা 0টাকে কাউন্ট করব না। আর যদি পূর্ণ সংখ্যা বলে শুধুমাত্র, তখন আমাদের নেগেটিভ থেকে পজিটিভ এবং 0 সহ সবকিছুই হবে। আচ্ছা, মোটামুটি 90% তোমরা বুঝতে পারছো, ভেরি গুড। বাট এখন এগুলো ভাই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এটা তোমরা বুঝছো, যেটা কনসেপ্ট বুঝে গেছি, এখন প্র্যাকটিস করতে হবে। এবং সবচেয়ে বেশি হেল্প করবে তোমার ক্যালকুলেটর তুমি হেল্প করো। ক্যালকুলেটর নিয়ে তুমি হচ্ছে দেখো যে এটা কাটাকাটি যায় কিনা। আস্তে আস্তে এখন আমি মূলত অমূলটা শুরু করে ফেলি, নাহলে আমাদের অত সময় পাবো না। ভগ্নাংশ সংখ্যা কারা, এটা মোটামুটি তোমরা জানো। এখন প্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ আছে। যদি এমন হয়, আমরা কি জানি, মনে করো 1/2 এটা ভগ্নাংশ না, মানে যাদেরকে হচ্ছে আমি দুইটা সংখ্যার ভাগ আকারে লিখতে পারি এইভাবে আর কি, এটাকে বলি আমরা ভগ্নাংশ সংখ্যা। উপরেটাকে বলি হচ্ছে আমরা লব, নিচেটাকে বলি হচ্ছে আমরা হর। এগুলো মনে তোমার প্রশ্ন অনেক আগে থেকেই, তাই না? এগুলোকে আমরা লব বলি, এটাকে আমরা হর বলি। এখন ভগ্নাংশ সংখ্যা তোমার আবার দুই ধরনের হইতে পারে, দুই ধরনের। একটা তোমার প্রকৃত আর একটা অপ্রকৃত। প্রকৃত হবে যদি তোমার, প্রকৃত ভগ্নাংশ হবে যদি তোমার লব ছোট হয়, হর বড় হয়। যেমন কি 1/2 1/3 1/4, এগুলো সবগুলো তোমার প্রকৃত ভগ্নাংশ। কারণ কি, হর তোমার হর বড়, লব ছোট। আর অপ্রকৃত হবে কি, অপ্রকৃত ভগ্নাংশের জন্য কি হবে ভাইয়া, তোমার উপরেটা বড় হবে, মানে লব বড় হবে এবং হর তোমার ছোট হবে। মানে কি, মানে মনে করো 4/3, তারপর মনে করো তোমার হচ্ছে 7/2 বা বড় বড় 9/5, এগুলো সবগুলো তোমার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। জাস্ট এমসিকিউর জন্য মাথায় রাখো, প্রকৃত ভগ্নাংশের হর বড় হবে, লব ছোট হবে। অপ্রকৃত ভগ্নাংশের লব গুলা বড় হবে, নিচের গুলো ছোট হবে। জাস্ট এটা মাথায় রাখো, এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে। ঠিক আছে, এটা নিয়ে আর ডিটেলসে গেলাম না, এগুলো মোটামুটি তোমরা পারবা, এগুলো ইজি জিনিস। এবার হচ্ছে আমরা মূলদ সংখ্যায় চলে আসবো। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা খুবই ইম্পর্টেন্ট পার্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখন ডেফিনেশনটা বলি, মূলদ সংখ্যা ডেফিনেশন। মানে দেখো এখানে অনেক কিছু লেখা, তো তোমরা একবার রিডিং করে নিলেই হবে, আমি জাস্ট তোমাকে নিজের মতো করে লিখে দিচ্ছি। মূলদ সংখ্যা হচ্ছে, মনে করো যদি কোনো সংখ্যাকে তুমি p/q এই আকারে প্রকাশ করতে পারো, এই আকারে প্রকাশ করতে পারলে মূলদ সংখ্যা। এখন ভাই পি আর কিউর পরিচয় কি? পি আর কিউর পরিচয় হচ্ছে এরা হবে সহমৌলিক সংখ্যা। মানে কি, এদেরকে আমি আর কাটাকাটি করতে পারবো না, এবং কিউ 0 হইতে পারবে না। এই কিউ এর মানটা 0 হইতে পারবে না। 0 হয়ে গেলে তোমার অসংজ্ঞায়িত হয়ে যাবে। মানে সামথিং ডিভাইড বাই 0 যদি তুমি করো, তাহলে তুমি দেখবা যে অসংজ্ঞায়িত ফর্ম পাচ্ছ। সামথিং ডিভাইড বাই 0 অসংজ্ঞায়িত। আজকে তোমাদের বড় ভাইদের ক্লাসে অসংজ্ঞায়িত আর অনির্ণয় কি এটা পড়াইছি, তোমাদেরকে সামনে পড়াবো ইনশাআল্লাহ।
বাট এটা ধরে রাখো যে কিউ এর মানটা 0 হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। অসংজ্ঞায়িতটা কি? এটা ডিটেলস পড়বো, পরে কোনো একটা ক্লাসে ডিটেলসে পড়বো। আর অনির্ণয় একটা ফর্ম আছে, ওটা ডিটেলস পড়বো, আজকে ক্লাসে যাচ্ছি না। খালি ধরে রাখো যে কিউ 0 হতে পারবে না, হর 0 হতে পারবে না। এবং পি আর কিউর মধ্যে যে সম্পর্ক, এটা কি? এরা হচ্ছে সহমৌলিক সংখ্যা, মানে এদেরকে আমি আর কাটাকাটি করতে পারবো না। এই ফরম্যাটে আমি যে সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারবো তাদেরকে বলবো আমরা মূলদ সংখ্যা, আর যাদেরকে আমি এই ফরম্যাটে প্রকাশ করতে পারবো না তাদের বলবো আমরা অমূলদ সংখ্যা। তাহলে ভাই একটু দেখান তো, দেখো মনে করো 2/3, ভাইয়া এটা তো মূলদ সংখ্যা। কারণ কি? এটাই মনে করো আমাদের পি, এটাই মনে করো হচ্ছে আমাদের কিউ, এবং দুজনই পূর্ণ সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। পিও কি? সহমৌলিক পূর্ণ সংখ্যা আর কি, পূর্ণ সংখ্যা, পূর্ণতা লিখতে হবে, ঠিক আছে। এবং মনে করো 5/2 আছে, এটাও তোমার মূলদ সংখ্যা। আবার মনে করো তোমার হচ্ছে 10/3 আছে, এটাও মূলদ সংখ্যা। তারপর মনে করো তোমার হচ্ছে 25/7 আছে, এটাও তোমার মূলদ সংখ্যা। আবার মনে করো 30/ তোমার হচ্ছে 10 আছে, এটাও মূলদ সংখ্যা। তাছাড়া তোমার 1 2 3 4 5 যত পূর্ণ সংখ্যা আছে সবগুলি মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো কেন মূলদ সংখ্যা? কারণ হচ্ছে তোমার মনে করো পূর্ণ সংখ্যা 5 আছে, এই 5 থেকে আমি p/q আকারে প্রকাশ করতে পারতেছি না। কিভাবে পারতেছি? 5/1। তাহলে এই 5ই হচ্ছে আমাদের p, এই 1ই হচ্ছে আমাদের q। তাহলে p/q আকারে প্রকাশ করলাম, তাহলে 5ও হবে আমাদের একটা মূলদ সংখ্যা। বুঝতে পারতেছি? যে কোনো সংখ্যা যাকে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবো তাদেরকেই বলবো আমরা মূলদ সংখ্যা। যে কোনো সংখ্যা কিন্তু আমি দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে হবে। যেমন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে ভাইয়া 7 কি মূলদ সংখ্যা? হ্যাঁ হ্যাঁ, 7 মূলদ সংখ্যা। কেন? কারণ 7/1 আছে, মানে 7 এর নিচে একটা 1 আছে। যে কোনো সংখ্যাকে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 7/1 তোমার হচ্ছে মূলদ সংখ্যা। এখানে 7টা হচ্ছে তোমার পি, আর এই 1টা হচ্ছে তোমার কিউ, মানে p/q আকারে প্রকাশ করতে পারতেছি। ঠিক আছে ভাইয়ারা? তো এটাই তোমাদের এখানে হচ্ছে একটু লেখা আছে যে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 হলে p/q আকারে মূলদ সংখ্যা বলা হয়। যেমন 3/1, 11/2, 5/3 ইত্যাদি তোমার হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। সিম্পল কথা, জাস্ট মানে এটাকে তোমরা কমপ্লেক্স করো না। দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে আমরা যে সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারবো এই সবগুলো হচ্ছে আসলে মূলদ সংখ্যা। এবং এখানে কন্ডিশন হচ্ছে পি আর কিউ সহমৌলিক হইতে হবে। এই সহমৌলিক যে কনসেপ্টটা, এটাই ভাই আমরা এতক্ষণ ধরে শিখেছি। তার মানে তোমাকে আমি যে কোনো একটা সংখ্যা দিই, মনে করো 112 তোমার হচ্ছে 95। এটা কেমন সংখ্যা? এটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ আমি এটাকে p/q আকারে প্রকাশ করতে পারতেছি। আরো সংক্ষেপে যদি বলি, যে কোনো সংখ্যা যাদেরকে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবো তারাই মূলদ সংখ্যা। বুঝছে কিনা বলো? যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারলেই তারা মূলদ সংখ্যা। তাহলে অমূলদ কি? যাদেরকে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবো না তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন যেমন মনে করো তোমার √2। √2 এর মান আসলে কত? √2 এর মান ক্যালকুলেটর দিয়ে করতেছি 1.41421356 এরকম করে অসীম পর্যন্ত যাইতে থাকবে আর কি, দশমিকের পরে। এই সংখ্যাটাকে তুমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবা? মানে p/q এই ফরম্যাটে প্রকাশ করতে পারবা? পারবা না। অনেকে বলতে পারো যে ভাই এইভাবে করতে পারি যে √2/1, তাহলে এটাকে আমরা p বলতেছি, এটাকে আমরা q বলি, তাহলে তো হয়ে যায়। কিন্তু ভাইয়া p আর q তো হইতে হবে পূর্ণ সংখ্যা, √2 তো পূর্ণ সংখ্যা না। তাহলে কি না মূলদ সংখ্যা হবে? এটা অমূলদ সংখ্যা হবে। যেটাই মূলদ না ওটাই অমূলদ, যেটাই মূলদ না ওটাই অমূলদ। বুঝতেছি ব্যাপারটা? যেমন মনে করো √3 মনে করো √2, এইটাও অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? কারণ √3ও তোমার পূর্ণ সংখ্যা না, √2ও তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা না। তার মানে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে আমি এটাকে প্রকাশ করতে পারতেছি না। তার মানে এই পুরাটাই হবে তোমার হচ্ছে অমূলদ সংখ্যা, যে √3/√2। তার মানে আমি তোমাকে কিছু এক্সাম্পল লিখে দেই।
যেমন তোমার এখানে মূলদ সংখ্যার কিন্তু বেশ কয়েকটা এক্সাম্পল আছে, 3/1, 11/2, 5/3, মানে তুমি যেই সংখ্যাগুলো লিখতে পারবা দুইটার ভগ্নাংশ আকারে, এটাই তোমার হচ্ছে মূলদ সংখ্যা। এই যে সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যা হবে মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যা তোমার মূলদ সংখ্যা। তুমি ইচ্ছা মতো লিখো না, তোমার যা ইচ্ছা লিখো, তোমার যা ইচ্ছা তুমি লিখো। মনে করো তোমার রোল কত, তোমার রোল মনে করো হচ্ছে 7, তোমার বন্ধু রোল মনে করো 10। তোমার বন্ধু আর তোমার রোলের যেই অনুপাত, এটা একটা মূলদ সংখ্যা। তারপর মনে করো তুমি বাজার থেকে 10 কেজি চাল কিনছো, 100 কেজি চাল কিনছো, আর বাজার থেকে তুমি হচ্ছে 150 কেজি গম কিনছো, এদের যে অনুপাতটা, এটা একটা মূলদ সংখ্যা। তারপর মনে করো তুমি হচ্ছে স্কুলে গেলা, তোমার স্কুল হচ্ছে তোমার বাসা থেকে 10 কিলোমিটার দূরে, তোমার বন্ধুর স্কুল হচ্ছে তোমার বাসা, মানে তোমার বন্ধুর বাসা থেকে স্কুল হচ্ছে তোমার মনে করো 50 কিলোমিটার দূরে, তাদের যে ভাগফল, এটা একটা মূলদ সংখ্যা। যে কোনো দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল হচ্ছে মূলদ সংখ্যা। এখন তোমরা একটা জিনিস বলতে পারো, ভাইয়া আপনি তো বলছিলেন পি আর কিউ কে হইতে হবে তোমার হচ্ছে সহমৌলিক, তাহলে 10/50 যে আপনি করলেন, এরা তো আসলে তোমার সহমৌলিক না, তো কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কি হবে দেখো তো, 1/5 হয়ে যাবে না? তার মানে এটার অ্যান্সারটা আসলে এটা, এই দুজনটা আসলে ইকুইভ্যালেন্ট, সমান, তার মানে দুজনই আসলে মূলদ সংখ্যা। তার মানে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল হওয়া মানেই মূলদ সংখ্যা। যে কোনো দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল, যে কোনো দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল। তাহলে আমরা কি বুঝলাম, লিখে রাখো, মূলদ সংখ্যা কারা কারা? মূলদ সংখ্যা হওয়ার কন্ডিশন কি কি? যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাই তোমার মূলদ সংখ্যা। আর এটা হচ্ছে যে কোনো ভগ্নাংশ সংখ্যা। যে কোনো ভগ্নাংশ বলতে যে কোনো দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আর কি, মানে যা দেখাইলাম এইরকম। যেমন মনে করো পূর্ণ সংখ্যাগুলো কিভাবে ভগ্নাংশ, মূলত এটা তো বললাম যে 5 আছে, 6 আছে, 7 আছে, এটা সবাই মূলদ সংখ্যা। ভাই এরা তো p/q আকারে নাই, এটাও তো তোমাকে বুঝাইলাম যে 6 কে নেই, 6/1 বলতে পারি, তাহলে এটা আমাদের p, এটা আমাদের q। 7 যদি নেই, তাহলে 7 কে আমরা বলতে পারি 7/1, তাহলে 7টা হচ্ছে আমাদের p, এই 1টা হচ্ছে আমাদের q, p/q আকারে আছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা আর একটু দেখে মনে করে এমন আছে যে তোমার √2/1, এটা অমূলদ সংখ্যা। কারণ কি, √2 কে তুমি আসলে কোন রকম পূর্ণ সংখ্যার ভাগফল আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা না। আবার একটু চিন্তা করো তো, আচ্ছা আমি যদি তোমাকে বলি যে ভাইয়া √4 এটা কি তোমার মূলদ, মানে 1 নাম্বার হচ্ছে এটা মূলদ নাকি 2 হচ্ছে অমূলদ? এটা আমি তোমাদের একটা পোল দিব, পোলের মাধ্যমে তোমরা এটা আমাকে অ্যান্সার দিও যে √4 কি মূলদ নাকি অমূলদ। একটা পোল দিচ্ছি, √4 কি মূলদ নাকি অমূলদ, এটা আমাকে একটু তোমরা পোলের মাধ্যমে জানাও। এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সুন্দর কোশ্চেন। আমি আরো কিছুটা তোমাদেরকে দিব, তোমাদের যেন একটু বেটার ফিল হয়, বেটার বুঝতে পারো, কারণ এটাই আমাদের আসলে এখানকার টপিকের মূল টপিক। আচ্ছা সমস্যা নাই ভাইয়ারা, বুঝতে না পারলেও সমস্যা নাই, ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝতে পারো। প্রথম ক্লাসে আমাদের মোটামুটি আগানো হচ্ছে, সমস্যা নেই। 50-50 হচ্ছে, একদম 50-50। তোমার 50-50 বলতেছো যে ভাইয়া মূলদ, এবং এটা তোমরা ভুল করতে এটাই স্বাভাবিক। 50% বলছো ভাইয়া মূলদ আর 50% বলছো ভাই অমূলদ, কোনো সমস্যা নাই, আমরা আরো শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো আমরা কি বলছি, যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার মূলদ সংখ্যা। দেখো তো একটু চিন্তা করে দেখো তো, আমি এটা চালাকি করছি। √4 এটা আসলে কি? √4 কে আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে চাপ দেই, √4 যদি করি, তাহলে আমরা কত পাবো? 2 পাবো না? √4 মানে কত? 2 না? তাহলে 2 কি পূর্ণ সংখ্যা না একটা, রাইট? তার মানে √4 কিন্তু আসলে পূর্ণ সংখ্যা, এটা 2। তাহলে আমরা বলতে পারবো যে √4 কিন্তু আসলে মূলদ সংখ্যা। যারা যারা এক বলছো তোমরা হচ্ছে কারেক্ট, ইয়েস। তার মানে আমরা বুঝলাম √4 দেখলে আমরা এটাকে অমূলদ বলে ফেলবো না, বুঝছি? √4 দেখলেই ভুলে অমূলদ বলে ফেলবো না, জাস্ট আমরা চেক করব ওটা কি আসলে পূর্ণ সংখ্যা হচ্ছে নাকি দশমিক হচ্ছে। ঠিক আছে ভাইয়া?
বুঝতে পেরেছি ভাইয়া? আরেকটু দেখি, বলতো √25 কি মূলত নাকি অমূলত? পোল দিচ্ছি একটা, তোমরা আমাকে জানো যে √25 কি মূলত নাকি অমূলত। এবার আই থিঙ্ক তোমরা কিছুটা শুধরাবা বা শিক্ষা পাবা। এগুলো কিন্তু এমসিকিউতে প্রচুর আসে, মানে এটা স্টুডেন্টদেরকে একটু ভয় দেখানোর জন্য অথবা একটু বিব্রত করার জন্য এই কোশ্চেন এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষায় আসবে। আই থিঙ্ক তোমরা বিব্রত হবে না, রাইট? আই থিঙ্ক এবার তোমরা অনেকেই ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। এবার কিন্তু পার্সেন্টেজটা বাড়তেছে, রাইট? এবার কিন্তু ধরা খাও নাই, একবার ধরা খায় শিক্ষা হয়ে গেছে, মানে তোমরা বেলতলায় একবারই গেছো। একটা প্রবাদ আছে না যে ন্যাড়া বেলতলা একবারই যায়। যাদের মাথা ন্যাড়া বলতে হচ্ছে যাদের মাথার চুল ওই যে একদম কি বলে এটাকে ছোট করে ফেলে না, তো তাদের মাথায় বেল পড়লে তো অনেক বেশি ব্যথা পাবে। যে একটা প্রবাদ আর কি, মাথায় তোমার চুল ভর্তি মাথায় বেল পড়লে তুমি ব্যথা পাবা। ভেরি গুড, 90% বলছো হচ্ছে মূলত, এবং তোমাদের একটা কারেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি একটু আরেকটু আসি। মনে করো এরকম আছে যে √36 ডিভাইডেড বাই √9, এই সংখ্যাটা কি মূলত নাকি অমূলত? বলো। আগেরটা কিন্তু অনেক ভালো পারছো, আগেরটা তোমরা হচ্ছে 90% বলতো যে হ্যাঁ হ্যাঁ মূলত, এবং এটাই কারেক্ট, 90% ঠিক আছে। এবার এটা বলো, এটা কি মূলত নাকি অমূলত? এবার পার্সেন্টেজটা একটু কমে গেছে, তার একটা কারণ হতে পারে যে তোমরা আচ্ছা দেখো সিম্পল, মানে মূলত অমূলতকে তোমরা অনেক বেশি কমপ্লেক্স শুরুতে মনে হয়, অ্যাকচুয়ালি মনে হয়, বাট অত কমপ্লেক্স ভাবে চিন্তা করো না। জাস্ট এভাবে চিন্তা করবা, যদি দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হয় তাহলে মূলত। যদি এমন হয় যে একটা সংখ্যাকে আমি আসলে দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি না, ওটা হয়ে যাবে অমূলত। এখন এই ম্যাথটার দিকে আমরা একটু খেয়াল করি, এখানে কি দেওয়া আছে দেখো তো। √36 এটা আসলে কি? √36 মানে কি? 6 না? এই যে 6 স্কয়ার, 6 স্কয়ার মানে কত? 6 × 6, 6 × 6 মানে কি 36। তার মানে √36 মানে কি 6, 6। তার মানে এটার পরিবর্তে আমি বলতে পারবো এটা হচ্ছে 6, 6। আর √9 মানে কি? √9 মানে ভাই 3 না? 3 × 3, 3 × 3 মানে কত? 9। 3 × 3 মানে কত? 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9। তার মানে √9 মানে হচ্ছে 3। তার মানে √9 এর পরিবর্তে আমরা বলতে পারবো 3, রাইট? দেখো তো আমরা এটা আবার কাটাকাটি যায় না, যে কাটাকাটি চলে যায়, 3 কে 6 দিয়ে দুইবার কাটাকাটি যায়। এই যে 2 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, 2 ফাইনাল অ্যান্সার। এখন 2 তো একটা পূর্ণ সংখ্যা, এবং এটাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি কিভাবে ভাইয়া? এই যে 2 ডিভাইডেড বাই 1, এই দেখো এটাই আমাদের এই যে পি, এটাই হচ্ছে আমাদের এই যে কিউ। দেখো আলটিমেট রেজাল্টে গিয়ে কিন্তু আমার দুটো সহমৌলিক সংখ্যা চলে আসছে, 2 আর 1 দিয়ে কিন্তু আমি আর কাটাকাটি করতে পারবো না, এটাই ফাইনাল অ্যান্সার। এটা কিন্তু সহমৌলিক ছিল না, দেখছো 6 আর 2 কিন্তু কাটাকাটি করে ফেলছে, মানে আলটিমেট অ্যান্সারে গিয়ে তুমি কিন্তু আসলে সহমৌলিক সংখ্যাই পাবা, যাদেরকে তুমি আর কাটাকাটি করতে পারবা না। তাহলে আমরা বুঝলাম যে এটা কিন্তু আসলে তোমার মূলত হবে। তোমরা 80% এটা ঠিক অ্যান্সার দিছো, 20% এটা ঠিক অ্যান্সার দিতে পারো নাই। আশা করি বুঝে গেছে কেন দিতে পারো নাই। ক্লিয়ার ভাইয়ারা? তাহলে আমরা বুঝে গেলাম যে এটা হবে আসলে মূলত। তাহলে কি আমরা আরো কয়েকটা কি করবো কিনা বলো? চলো আমরা তাহলে আরেকটা দিয়ে দিই, আরেকটা এমসিকিউ দিই, আরো আরো ভালো বুঝতে পারবা। মনে করো কত দিব? √36 দিই, আর এখানে মনে করো
10 দিয়ে দিই। এবার বলো এটা কি মূলত নাকি মূলত না? দেখো আমি কিন্তু তোমাদেরকে আসলে সবচেয়ে কঠিন গুলো দিয়ে ট্রাই করাচ্ছি, সহজ সহজ গুলো তো আসলে তোমরা দেখলেই বুঝবা। যেমন যদি আমি তোমাকে এমন দিতাম 36/10, তাহলে তো হইলই, এটা তো বলতেই পারবা। অথবা যদি দিতাম যে √2/6, তাহলে এটা তোমরা ইজিলি বলতে পারবা কি মূলত নাকি অমূলত। একটু কমপ্লেক্স করে দিচ্ছি, একটু ঘুরায় পেঁচাই দিচ্ছি, যেন তুমি আলটিমেটলি যাই দেখ তুমি যেন শিখতে পারবা, বুঝতে পারো। ওকে, তোমরা মোটামুটি এবারও 80% মতো ঠিক অ্যান্সার দিচ্ছ, বলছো যে ভাইয়া এটা অমূলত। ঠিক আছে, এটাই অমূলত হবে। কেন খেয়াল করো, √36 এটা মানে 6, ঠিক আছে বুঝলাম, কিন্তু √10 কি কিন্তু ভাইয়া আমি আর পূর্ণ সংখ্যায় ভাঙাইতে পারবো না। √10 এর মান কত আসে দেখি তো, যে √10 যদি হয় 3.16227766, এটা হচ্ছে আমাদের √10 এর মান। তার মানে এটা পূর্ণ সংখ্যা হইলো না। √10 কে কিন্তু আমি পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারতেছি না, তার মানে 6/√10। তাহলে এটাকে আমার পি বললে এটাকে আমরা কিউ বলতে পারবো না, কারণ কি এটা পূর্ণ সংখ্যা না, তো এটা তো তোমার দশমিকে চলে আসতেছে। তার মানে এটাকে আমি আসলে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারতেছি না, বিধায় এটা অমূলত সংখ্যা। এটা যে অমূলত সংখ্যা, এবার বলো এটা তোমরা বুঝতে পারছো কিনা। এখন তো বুঝাইলাম যে এটাকে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারতেছি না। এবার বলো এটা যে অমূলত সংখ্যা, এটা তোমরা বুঝতে পারছো কিনা। এটা ইয়েস নো পোল দিয়ে দিচ্ছে। আমাদের ক্লাসে আজকে এতটুকু ছিল আসলে মূলত অমূলতটাই বোঝানোর। তারপর মূলত অমূলতের কিছু ম্যাথ রয়েছে, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। আজকে আর কিছু এমসিকিউ আমরা শেষ করি, কিছু এমসিকিউ আমরা দেখবো, কিছু এমসিকিউ দেখি হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। ওকে, মূলত অমূলত এটা বুঝতে পারছো কিনা এবার বলো, এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা। এখন যে কথাটা, এটা হচ্ছে তোমার বাসায় এখন অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, যে কোনো নাম্বার নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ও সরি সরি সরি, আমি 1-2 দিয়ে ফেলছি। একটা ইয়েস নো পোল দেওয়ার কথা ছিল, আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি দুঃখিত, ভুলটা আমার হয়েছে। আমি একটা ভুল করেছি, আমি ভুলটাকে শুধরাই নিচ্ছি। হ্যাঁ, শেষ, আমাদের ক্লাস শেষ প্রায়। আমরা জাস্ট কটা এমসিকিউ প্র্যাকটিস করে ছুটি দিয়ে দিব। আমাকে এখন বলো, এই যে আগের যে নাম্বারটা, এটা যে অমূলত ছিল, ওটা তোমরা বুঝতে পেরেছো কিনা। এবার একটা ইয়েস নো পোলের মাধ্যমে আমাকে জানাও, তারপরে আমরা এমসিকিউ শুরু করব, যেগুলো তোমাদের পরীক্ষা আসে, এগুলো সব বিভিন্ন জায়গায় পরীক্ষায় আসে এমসিকিউ। মোটামুটি আজকে ক্লাসটা বললাম তো, আজকে ক্লাসটা ছোট হবে, সহজ জিনিস পড়াবো, যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। অত বেশি প্রেশার দিব না আমরা, এত বেশি প্রেশার আজকে আমরা ক্লাসে দিব না। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে আরো একটু কঠিন কঠিন জিনিস পড়া শুরু করবো ইনশাআল্লাহ। আর 4-5 মিনিটের মধ্যে আমরা ছুটি দিয়ে দিব, কয়টা এমসিকিউ জাস্ট সলভ করবো। আমাকে আগে বলো যে তোমার মূলত অমূলতের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। দেখো আজকে ক্লাসের মূল দুটা পার্ট ছিল, একটা হচ্ছে তোমার মৌলিক যৌগিক, এটা আমার মনে হয় তোমরা আগেও পড়েছো। একটা হচ্ছে সহমৌলিক সংখ্যা, এটা ইম্পর্টেন্ট টপিক ছিল। আর এটা তোমার হচ্ছে এই মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা দুটো আইডেন্টিফাই করা, এই দুটো জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট আজকে ক্লাসে আমাদের। ওকে, যাক, বেশ মাশাআল্লাহ, বেশ ভালো বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে এই এমসিকিউ গুলো কয়টা প্র্যাকটিস করাবো, তারপর ছুটি দিয়ে দিব, দেখি কতটুকু ভালো বুঝতে পারো। আমরা আজকে এখন এমসিকিউ দিয়ে দিব। চলো আমরা এবার একটু ফার্স্ট এমসিকিউটা আমি একটা পোল দিচ্ছি, তোমরা দেখো, পোলে পার্টিসিপেট করো। তোমাদের কাছে পোলটা ফায়ার হয়ে গেল। আজকে ক্লাসে আমরা যা যা পড়িয়েছি একটা এক্সাম টাইপের বলতে পারো, ক্লাসের মধ্যে একটা এক্সাম। আমাদের হাতে সময় আছে 4 মিনিট, 4 মিনিট আমরা এমসিকিউ সলভ করে বিদায় নিয়ে নিব। তোমাদের আর কষ্ট দিব না, এবং আশা করি প্রথম ক্লাস অনুযায়ী ঠিকঠাক ভাবে আমরা গিয়েছি, মানে খুব বেশি তোমাদের প্রেশার হয় নাই, রাইট? এবং তোমাদের সাথে আমি যেহেতু নতুন ক্লাস করছি, আমার একটু সময় লাগবে তোমাদেরকে বোঝার জন্য, আমার একটু সময় লাগবে, তোমাদের মেন্টালিটি বোঝার জন্য আমার সময় লাগবে। বুঝোই তো তোমাদের সাথে আমি কখনই ক্লাস নেই, তো ইনশাল্লাহ আমাদের ওই বন্ডিংটা হয়ে যাবে। একটা টিচারের সাথে একটা স্টুডেন্টদের কিন্তু একটা বন্ডিং এর ব্যাপার আছে, বা
আমি তোমাকে বুঝার একটা ব্যাপার আছে, অথবা তুমি আমাকে বুঝবা, এটার একটা ব্যাপার আছে, এবং এটার জন্য একটু সময় লাগে। আমি আশা করব আমাদের খুব কম সময়ের মধ্যে এটা একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমার সাথে কিন্তু আমার ক্লাস 10 এর ভাইয়াদের আপুদের একটা ভালো বন্ডিং আছে, যেমন আজকে ক্লাসে আমার সাথে ভালো এনজয় করছি আমরা, কলেজে ভাই আপুদের সাথে একটা ভালো বন্ডিং আছে। তো তোমাদের সাথে আমার যেহেতু মাত্র নতুন নতুন যাত্রা শুরু হয়েছে, ওই বন্ডিংটা ক্রিয়েট হয়ে যাবে, এবং আমি বুঝতে পারবো তোমাদের আসলে কোথায় সময় লাগে। যেমন আমি হয়তোবা কয়টা জায়গায়, আমি আজকে ক্লাস নিয়ে ফিল করছি আর কি, যে কয়টা জায়গায় হয়তোবা তোমাদের জন্য আমার বোঝানোর স্টাইলটা একটু অন্যরকম হওয়া উচিত ছিল, যেটা আসলে আমি শুরুতে বুঝতে পারিনি। বাট ইনশাল্লাহ আস্তে আস্তে হচ্ছে তোমাদের ওই ব্যাপারটাকে আমি আরো ইমপ্রুভ করার ট্রাই করবো, যে তোমাদের যেন আমি তোমাদের মতো করে বুঝাতে পারি। ওকে, মোটামুটি 60% বলছো বাস্তব সংখ্যা, বাকিরা একটু ভুল করে ফেলছো। দেখো ভাইয়া, মূলত অমূলত সকল মূলত অমূলত সংখ্যাকে আমরা বলবো আসলে বাস্তব সংখ্যা। আমরা আসলে সবই বাস্তব সংখ্যার পার্ট। একদম প্রথম স্লাইডটা বাবুরা দেখো দেখো দেখো, একদম প্রথম স্লাইড থেকেই ম্যাথটা আসছে। বাস্তব সংখ্যায় আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা মূলত একটা অমূলত। কেমন লাগলো? একদম প্রথম স্লাইডের পড়া এটা। তারপরে মূলদের তোমার অনেক পার্ট আছে, অনেক কিছু আছে, অমূলদেরও তোমার অনেক পার্ট আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট, আবৃত অনাবৃত পড়বো আমরা। তাহলে কি বুঝলাম? তো একদম প্রথম স্লাইড থেকে আমাদের প্রথম এমসিকিউটা আসছিল, যেখানে কিনা আমরা 40% এর মতো একটু ভুল করছি, সমস্যা নাই, আমাদের হাতে আরো চান্স আছে, আরো আমরা অ্যান্সার দিতে পারবো। দেখো তাহলে কি বুঝলাম? এটা কি হবে? এটা হবে বাস্তব সংখ্যা, রাইট? আর কি ভুলবা আমাকে বলো? এইরকম কোশ্চেন যদি কখনো আসে, যে ক্লাসে একটা ধরা খেলা না, যারা যারা ধরা খেয়েছো, যারা পারছো ভেরি গুড, যারা ধরা খেয়েছো তারা কি আর জীবনে ভুল করবো? ভুল করবো না কিন্তু। পরেরটা দেখি, মূলদ সংখ্যা কোনটা? ইন্টারেস্টিং, রাইট? এইবার যদি না হয়, এইগুলো কিন্তু অনেকবার করে প্র্যাকটিস করে, দেখো এগুলো পরীক্ষা আসে। তো বি কেয়ারফুল, ভালোভাবে বুঝে শুনে অ্যান্সার দিও, বুঝছো? বুঝে শুনে অ্যান্সার দিও। কিন্তু আমি পোলটা ফায়ার করতেছি, সবাই আঙ্গুল রেডি রাখো, ভুলেও কেউ ভুলে অ্যান্সার দিও না, মানে ভুল করেও কেউ ভুল অ্যান্সার দিয়ে ফেলো না, ঠিকঠাক অ্যান্সার দিও একদম। এগুলি পরীক্ষা আসে, প্রচুর করে আসে, যে রুট ওভার টুট ওভার দিয়ে আসে, এইগুলো আমি এগুলোই খালি প্র্যাকটিস করেছি, নর্মাল গুলো করাই নাই কিন্তু। এবার বলো কোনটা মূলদ সংখ্যা? আর এক দুইটা মনে করাইতে পারবো, আর এটার পর একটা লাস্ট এমসিকিউ দিয়ে আমরা শেষ করব। দেখি তারপর কোনটা কঠিন আছে। আচ্ছা, এটার পর আরেকটা দিলেই হয়ে যাবে, এটা আরেকটা, তিনটা হলেই হয়ে যাবে, টাইপ সেম। এই তো সাবাস সাবাস, ভালো হচ্ছে। বাট তারপরও কিছু কিছু ভুল হচ্ছে অনেকের, একটু খেয়াল রাখবো আমরা। হ্যাঁ, তোমরা সবাই পার্টিসিপেট করো, সবাই কিন্তু অ্যান্সার দিও, মানে কেউ বললো না যে আমি অ্যান্সার দিব না, এরকম না, সবাই অ্যান্সার দিও একদম। ওকে, ছোট ছোট ভুল কিন্তু করে ফেলতেছে অনেকে, বাট ঠিক আছে। আচ্ছা, আগেরটা কত পার্সেন্ট হয়েছিল জানি, ভুলে গেছে। আমি কি লিখছিলাম? হ্যাঁ, আগেরটা 60% মনে পড়ছে। আগেরটা 60% তোমরা কারেক্ট অ্যান্সার দিছিলা। এবার হচ্ছে তোমরা দেখো ভাইয়া, চিন্তা করো তো মূলদ সংখ্যা কোনটা। রুট ওভার 13 কি তুমি যেটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবা? রুট ওভার 13 আসলে কত? 3.6055। তাহলে পূর্ণ সংখ্যা আমি করতে পারবো না, তাহলে এটা মূলদ হইলো না। রুট ওভার 14 এর মান কত ভাইয়া? ক্যালকুলেটর দিয়ে এই মানগুলো বের করতে হবে তো। 3.7416, তাহলে এটাও তো মূলদ হইলো না। রুট ওভার 15 এর মান কত? 3.8729, তাহলে মানে এটা দশমিক আসছে, এটাও মূলদ হইলো না। রুট ওভার 16 মানে কত দেখি তো? 4 না ভাইয়া? তার মানে এটাই আমাদের পূর্ণ সংখ্যা, তার মানে এটাই আমাদের মূলদ সংখ্যা। এবং তোমরা বেশিরভাগই অ্যান্সার ঠিক দিতে পারছো, প্রায় 74% তোমরা এটা কারেক্ট অ্যান্সার দিছো। তার মানে এটাই তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার, মূলদ সংখ্যা। এবং ইমপ্রুভ হয়েছে, দেখো 60 থেকে 74 হয়েছে। এখন যেটা দিব, এটা আমাদের লাস্ট এমসিকিউ হবে, এবং ট্রাই করো এটা যেন 74 থেকে বেশি হয়। ইনশাআল্লাহ আমি আশা করি 74 থেকে বেশি হবে, 80% এর মতো যাবে। এই যে মূলদ সংখ্যা হচ্ছে রুট ওভার 16। এবার কোনটা অমূলদ সংখ্যা? একটু মনোযোগ দিয়ে দেখো, ক্যালকুলেটর ইউজ করো, সবকিছু করো, একটু টাইম নাও, আমি এখনই পোলটা ফায়ার করব। রেডি? 1 2 3, আমি পোলটা ফায়ার করে দিচ্ছি। নিচের কোনটি অমূলদ সংখ্যা? কোশ্চেন 3। ওকে, সো এগুলি আমাদের আসলে পরীক্ষা আসবে, একটু বি কেয়ারফুল। এটা দিয়ে হচ্ছে আমি আজকে শেষ করবো। তোমাদের সাথে আসলে কথা বলতে পারিনি, তোমাদের মেসেজ দেখতে পারিনি, তো এটার জন্য আসলে আমার নিজের খারাপ লাগছে। বাট ইনশাল্লাহ ট্রাই করবো
তোমাদের মতো করে আরো পড়াইতে আমাকে একটু ফিডব্যাক দিও। তোমরা অবশ্যই ফিডব্যাক দিবা যে ভাই আপনি আমাদেরকে আর কিভাবে বোঝান, ওইভাবে বোঝান। যেহেতু কমেন্ট আছে দেখতে পারিনি, ট্রাই করো ভাইয়াকে একটা ফেসবুকে একটা ফিডব্যাক দিতে, ভাইয়ার ক্লাস কেমন লেগেছে, অথবা ভাইয়ার ক্লাসটা আর কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। আমি ইনশাআল্লাহ তোমাদের সবগুলো কমেন্টই পড়বো। যেহেতু আমার পরীক্ষা এখন আর পড়তে পারবো না, হয়তো পরে পরে কোনো একদিন ফিডব্যাক দিও আরো একটা ক্লাস নেওয়ার পরে। এবার কিন্তু একটু ভুল হচ্ছে। অমূলত কিন্তু ভাই, মূলত না, অমূলত। এই দেখো অমূলত, 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 সাবধান সাবধান, একটু কিন্তু ভুল হচ্ছে। এটা কিন্তু কমে গেল, কমে গেল। ওকে, একটু বুঝো। তোমরা প্রবলেম যেটা ফেস করছো সেই প্রবলেমটা হচ্ছে তোমরা আই থিঙ্ক কোশ্চেনটা ধরতে ভুল করে ফেলছো। আমি একটু বুঝাই। 60% বলছো যে হ্যাঁ ভাইয়া এটা হবে, এটা অমূলত, এবং 22% বলছো এটাও অমূলত। ভাই এটা কেন অমূলত হয়? এটা আই থিঙ্ক তোমরা ভুল করছো। যারা এটা দিচ্ছ আমি শিওর তোমরা ভুল করে ফেলছো যে ভাইয়া মনে হয় মূলত বলছে, আমি দাগাই দিই। দুইটা, এটা তো সবচেয়ে ইজি ভাবে দেখা যাচ্ছে যে চোখের সামনে ভাসমান যে এটাই মূলত হবে, অমূলত না। কিন্তু আমার কোশ্চেন কিন্তু অমূলত, মনোযোগের অভাব। বুঝতে পারছি ভাইয়ারা? তাহলে মনোযোগ দিতে হবে। 3/4 কিন্তু মূলত, চোখের দেখায় দেখা যাচ্ছে। √9 কে আমরা বলতে পারি 3, আর কিউব √64 মানে কত? এটা হচ্ছে 4, মানে 4 × 4 × 4 দেখো 64 হয়। তো এটাকে ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, তাহলে পাবা 4 আর কি। কিন্তু এটা দেখো √5/2, √5 কে তুমি কি দশমিকে নিতে পারবা? তুমি ভগ্নাংশে নিতে পারবা? পূর্ণ সংখ্যার ভগ্নাংশে নিতে পারবা? পারবা না। ভগ্নাংশই প্রকাশ করতে পারবে না √5 কে। তাহলে এটা √5/2, এটাই তোমার হচ্ছে অমূলত সংখ্যা। আই থিঙ্ক তোমরা ভুল কোশ্চেন করছো। নিচে কোনটা মূলত সংখ্যা? কোশ্চেন গুলো এরকম সেম। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো, এখন দেখলে পারবা কোনটা মূলত সংখ্যা হবে। আচ্ছা, এটা দিয়ে শেষ করি, যেহেতু এটা ভালো করে পারো নাই। এটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। এটা দিয়ে ক্লাস শেষ করি, যেহেতু আগেরটাতে একটু প্রবলেম করছো, তাহলে এটাই আমাদের শেষ এমসিকিউ হবে। আগেটা প্রবলেম না করলে আগেটাই শেষ এমসিকিউ হইতো, বাট কিছু করার নেই, প্রবলেম যেহেতু হয়ে গেছে, প্রবলেমটাকে শেষ করি, আমরা আগাবো। তো আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা হচ্ছে এখন একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে এসে বইটা খুলে একটু দেখো যে যা যা পড়ালাম এটা একটু জাস্ট রিভিশন দাও, তাইলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর শুরু থেকে সিরিয়াস থেকে পরীক্ষাগুলো দিও ঠিকঠাক ভাবে, ঠিক আছে? এটার অ্যান্সারটা দিয়ে শেষ করি আমরা আজকে ক্লাসটা। ওকে, এখন তোমরা ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। তাহলে কি হবে? এটা তো হবে না, এটা মানে 1/√3, তার মানে এটা হচ্ছে না। এটা মানে কত? এটা হচ্ছে তোমার 1/, সরি এটা তো ভুল লিখলাম, এটা শুধু √3 আর কি। আর এটা হচ্ছে 1/√5, এটা মানে √7/3, মানে কোনটা আসলে তুমি পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করতে পারতেছো না, একমাত্র এটা ছাড়া। এটা মানে √3 মানে কত? 9/4। তাহলে এটা কি মূলত সংখ্যা? ইজি, বুঝতে পারছি আশা করি। এখন ব্যাপারগুলো হচ্ছে অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার। এগুলো নাম্বার, তো নাম্বার আসলে প্র্যাকটিস যত করবা তত ভালো পারবা। নাম্বারে এমন একটা জিনিস যেটার খেলা অন্যরকম, মানে এটা নিয়ে তুমি যত আগাবা, যত কিছু হাত নাড়াবা, তত ভালো করতে পারবা। তার মানে তোমার এখন আই থিঙ্ক কনসেপ্ট বুঝে গেছো। এখন জাস্ট তোমার হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে হবে, যে এগুলো কোনটা কি দেখলে কি হয়, কোনটা আসলে কেমন হয়। এবং আমি আশা করি তোমরা একটু প্র্যাকটিস করলেই খুব ইজিলি এগুলো ভালো করে অ্যান্সার করতে পারবে। তো আই থিঙ্ক, আমি জানি না আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগছে। তোমার সাথে প্রথম যেহেতু ক্লাস ছিল, ইনশাল্লাহ আরো ইমপ্রুভ হবে ক্লাসটা। দেখা হচ্ছে পরবর্তীতে ক্লাসে। আর খুব ইজি টপিক ছিল তো আসলে, এই টপিকগুলো শুরুতে আরো ইন্টারেস্টিং টপিক আসবে আর কি। এগুলো ইন্টারেস্টিং, বাট আরো ইন্টারেস্টিং অনেক টপিক আসবে।